শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালের মন্দিরাতে রাজসচিব ভেবেছিলেন ছলছুতো দ্বারা যদি কালহরণ করা যায় হয়তো অন্তে সুফল ফলিতে পারে। কিন্তু আইপ্যাক মামলায় ইডি রহস্যময় কালহরণের পেছনে শুধুই ছলছুতো নাকি অন্য কোনো অঙ্ক থাকতে পারে সেই নিয়ে জল্পনা উঠে আসছে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। ইডি আবার সময় চাওয়ায় সুপ্রিম কোর্টে পাক্কা 1 মাস পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। গোটাটাই নাটক। সেটিংয়ের তত্ত্বে সুর চড়ালো সিপিএম আর কংগ্রেস। কিন্তু কোন রহস্যে বারবার কোর্টে কালহরণের কৌশল নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? দ্বিতীয় প্রশ্ন। দ্রুত শুনানি চেয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছিল ইডি, অথচ হাতে 2 সপ্তাহ সময় পেয়েও আজ শুনানির আগে হলফনামা পেশ করতে পারল না এজেন্সি। ইডি সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন কল্যাণে, কিন্তু কোন অঙ্কে উধাও ইডি শুরু সেই তৎপরতা? তৃতীয় প্রশ্ন। 12 বছর আগে চিটফান্ড মামলা থেকে নারদ এবং হালের শিক্ষা দুর্নীতি, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় এজেন্সির সব হাই প্রোফাইল মামলায় কার্যত এখন হিমঘরে। ম্যারাথন তল্লাশি হয়, তড়িঘড়ি গ্রেফতার হয়, কিন্তু সাজা হয় না কেন? চতুর্থ প্রশ্ন। ভোটের মুখে মায়াপুরে ইসকনের মঞ্চ থেকে মতুয়াদের প্রসঙ্গ তুললেন অমিত শাহ। সব দেবতার আশীর্বাদ পেলেও হারবেন খোঁচা মহুয়া মৈত্রে। বাবরি, মহাকাল, দুর্গাঙ্গন থেকে ইসকন ভোটে কাজে দেবে ধর্মীয় আবেগ? পঞ্চম প্রশ্ন। ভোটের আগে রাজ্যের 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বিজেপি, শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা দিয়ে। একদিকে তৃণমূলের ভাতা রাজনীতি, আর একদিকে বিজেপির যাত্রা রাজনীতি। শেষমেশ মানুষের মন জিতবে কোন পক্ষ? তবে শুরুতেই দেখাবো ফের সময় চাইল ইডি। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। এই নিয়ে দ্বিতীয়বার ফের রহস্যজনক কারণে সুপ্রিম কোর্টে সময় চাইল ইডি, যার জেরে ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকে তল্লাশি সংক্রান্ত মামলার শুনানি। 3রা ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারির পর 18ই ফেব্রুয়ারি, পরপর 3টে তারিখে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার কার্যত কোনো শুনানি হলো না। এর মধ্যে বুধবার সহ দুদিনই শুনানি পিছল কেন্দ্রীয় এজেন্সি ইডির সময় চাওয়ার ফলে। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি টাইম নিলেন আজকে, আর মামলা ফিক্স করেছে 18 মার্চ। ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। ঠিক করছে, 8 গাঁট বেঁধে করছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী অভিযোগ করেন কেন্দ্রীয় এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তখন ইডির আইনজীবী পাল্টা বলেন, এজেন্সিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে কি? এজেন্সিকেই তো তার কাজের সময় সন্ত্রস্ত করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে আদালতে। বুধবার পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চান সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ইডির তরফে পাল্টা হলফনামা তৈরি হয়ে গেছে। সুপ্রিম কোর্টের রেকর্ড অনুযায়ী তা এখনো অফিসিয়ালি ফাইল করা হয়নি। আরও কিছুটা সময় লাগবে এবং আজকের মধ্যেই তা ফাইল করা হবে। এরপরেই তিনি আর্জি জানান শুনানির জন্য অন্য দিন দেওয়া হোক। তারপরেই পাক্কা 1 মাস পর 18ই মার্চ পর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। এর আগে 3রা ফেব্রুয়ারিও মুখ্যমন্ত্রীর এই হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সময় চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। 3রা ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি 15 দিন কেটে গেছে। বুধবারও ফের সময় চাইল ইডি, যার জেরে ফের পিছিয়ে গেল শুনানি। ইডি যে গল্পটা ফাঁদার চেষ্টা করেছিল, তাদের কাছে সময় নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা যদি সুপ্রিম কোর্টে 100 দিনের কাজের মামলাটাকে নজর করেন, আপনারা দেখবেন মামলাটা হেরে যাওয়ার আগে বারবার সুপ্রিম কোর্টে একের পরে এক দিনে টাইম নেওয়া হয়েছিল। আলটিমেটলি যখন জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ বলে যে না আমরা সময় দেব না, সেদিন শুনানি হয় এবং শুনানিতে 100 দিনের কাজের মামলায় পরাজিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। পরের ডেট 18ই মার্চে পড়া হয়েছে। 18ই মার্চেও ব্যাপারটা একই দাঁড়াবে। তারা যদি হলফনামা দেন, হলফনামা দিলে তারা ফাঁসবেন। বিভিন্ন কারণে, কখনো মানবিক কারণে, কখনো আইনজীবীদের সমস্যার জন্য, বা কখনো কখনো কোনো ডকুমেন্ট না থাকার জন্য কোনো রিপ্লাই বা রিজয়েন্ডার দিতে দেরি হওয়ায় আদালত এটা সময় দিয়ে থাকেন। এটা হাই প্রোফাইল মামলা বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখানে না কোনো ষড়যন্ত্র বা কোনো রহস্য আছে। এটা একটা আর 5টা মামলার মতো একটা স্বাভাবিক ঘটনা। এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীনভাবে চুরি, ডাকাতির মতো অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি এর আগে আদালতে দ্রুত শুনানিও চেয়েছিল তারা, কিন্তু সেই ইডি সময় চাওয়ায় দ্বিতীয়বার পিছিয়ে গেল মামলার শুনানি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মান্নাদের সেই বিখ্যাত গান ছিল না, আমি কোন পথে যে চলি? আজ আমার মতো যারা লাইভ স্ট্রিমিংয়ে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার প্রসিডিংস দেখছিলেন, তাদের নিশ্চয়ই মনে হচ্ছিল যে কেন্দ্রের আইনজীবী যে কোনো মুহূর্তে মান্নাদের গানটা গেয়ে উঠতে পারেন। ঘটনাচক্রে যে ফিল্মের এই গান,
সেই ফিল্মের নামটাও এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ছদ্মবেশী। দেখুন, এই মামলায় কে ছদ্মবেশী আমি জানি না, কিন্তু হতবাক হয়ে দেখলাম 1 মাস আগে যে মামলা দ্রুত শুনানির দাবি করেছিলেন স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা, 1 মাসের মধ্যে আজ দ্বিতীয়বার সেই মামলার শুনানি পেছনোর আর্জি করছেন তিনি। আর আমাদের বিস্ময়ের মাত্রা দ্বিগুণ হয়ে গেল যখন দেখলাম প্রথম দিনের শুনানিতে যে রাজ্য সরকারের আইনজীবীরা বাড়তি সময় চেয়েছিলেন, আর সেই রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে দাবি করলেন ইডি এই ফাইল ছিনতাই মামলায় একেবারে ইন্টারেস্টেড নয়, তারা সিরিয়াস নয় এবং মামলা করতেই চাইছে না। দেখুন, ইডি যে অজুহাতটা দিচ্ছে সেটা হলফনামা জমা দেওয়ার। বাম এবং কংগ্রেস বলছে ইডিকে ম্যানেজ করা হয়েছে, পুরোটা পদ্মফুল আর জোড়া ফুলের সেটিং। দেখুন, রাজনীতির কথা রাজনীতিবিদরা নিঃসন্দেহে পরে বলবেন, কিন্তু ডক্টর নজরুল ইসলামের কি মনে হয় যে ইডি ছিনতাই হওয়া নথি দ্রুত রিকভারি চাইছিল, আর্জেন্ট হিয়ারিং চাইছিল, কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছিল, তাদের এই ভোল বদলের কারণটা কি? আইপ্যাকে ইডি রেডের সময় চিফ সেক্রেটারি, ডিজি, সিপি এবং অন্যান্য অফিসারদের নিয়ে গিয়ে আমাদের রাজ্যের সিএম যা করেছিলেন তাতে অন্যান্য ধারার সঙ্গে ডাকাতির, প্রমাণ লোপাটের এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের মামলা শুরু হওয়া উচিত ছিল। আমাদের দেশের আইন অনুসারে প্রথমে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, যেখানে পুলিশ মন্ত্রী, ডিজি, সিপি, সেখানে পুলিশের কাছে প্রতিকার না পেলে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো এবং ম্যাজিস্ট্রেটের কাছে সুরা না হলে হাইকোর্টে। কিন্তু অভিযোগকারীরা পুলিশের কাছে না গিয়ে, ম্যাজিস্ট্রেটের কাছে না গিয়ে সোজা হাইকোর্টে গেলেন এবং সিবিআই তদন্ত চাইলেন। কোর্টরুমে অভিযুক্তদের লোক নিয়ে এসে হইচই শুরু হলে বিচারক মামলাটা দিন তিনেকের জন্য মুলতবি করে দেন। এই 3 দিনও অপেক্ষা না করে তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং দ্রুত শুনানি চাইলেন। আমাদের তখন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি তারা হ্যাস্ত চাইছেন এবং যাতে তদন্ত হয় চাইছেন। কিন্তু আজ যে কথা আপনি বললেন যে আজকে সেটা আমাদের মনে হচ্ছে না। কেন? দেখুন, প্রথম যেদিন ডেট নেওয়া হলো, যে মমতা ব্যানার্জিরা যে হলফনামাটা জমা দিয়েছেন সেটা একদম শেষে, মামলার তারিখের একদম শেষের দিকে, অতএব 7 দিন সময় দেওয়া হলো তারা যাতে এর উত্তর দিতে পারে। এটাতে আমার তখন বিশেষ কিছু অস্বাভাবিক মনে হয়নি। এরপরে রাজ্য সরকারের উকিল অসুস্থ বলে আরও 7 দিনের সময় চাইল রাজ্য সরকার। আমার তখন খানিকটা সন্দেহ হয়েছিল যে একজন উকিল অসুস্থ হয়ে গেলেন, অন্য উকিলরা ছিলেন না, সময় দিতে হলো। কিন্তু আজ যেটা হলো সেটাতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে সত্যিটা কি। কারণ প্রথমে 7 দিন তাদের সময় দেওয়া হয়েছিল, তারপরে রাজ্য সরকারের আইনজীবীর অসুস্থতার জন্য আরও 7 দিন, তারপরে সলিসিটর জেনারেল এসে কি করে বলছেন যে আমি রিজয়েন্ডারটা জমা দেব, এবং তারপরে বলতে গেলে উভয় পক্ষের সম্মতিতে 1 মাস পরে হলো। 3-4 দিন পরে নয়, 1 সপ্তাহ পরে নয়, 1 মাস পরে। এর 2টো কারণ হতে পারে, যেটা অনেকে বলছে যে অভিযোগকারী এবং অভিযুক্তদের মধ্যে, সেটা যে স্তরেই হোক, একটা বোঝাপড়া হয়েছে এবং এরকম করে দিন পিছিয়ে পিছিয়ে মামলাটাকে ওই হিমঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু দ্বিতীয় আর একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে যে ইডি বা কেন্দ্রীয় সরকার মামলাটা দিন পিছিয়ে এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের রায়টা আনতে চাইছেন যখন ভোট ঘোষণা হয়ে গিয়েছে বা ঘোষণা হতে যাচ্ছে। তাহলে কিন্তু সেটা অভিযুক্তদের পরিচয় আপনারা জানেন, তাদের পক্ষে বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা। এখন কোনটার জন্য হচ্ছে
সেইটা আমাদের জানতে কিন্তু হবে। একটাই নজরুলদা, আপনার এই দ্বিতীয় তত্ত্বের একটাই অন্যরকম যুক্তি শুনছি, সেটা হচ্ছে ধরুন আমরা আমরা একেবারে আমরা তো জানি না 28 তারিখ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা, এবং তারপরে শোনা যাচ্ছে যা হোলির পরে 5 বা 6 তারিখ ভোটের তারিখ ঘোষণা, পরের শুনানি হচ্ছে 18 তারিখ বা 17 তারিখ এইরকম। আমার প্রশ্ন হচ্ছে যে 18 তারিখ 18ই মার্চ যদি পরের শুনানি হয়, তাহলে তার মধ্যে 2-3টে মিনিমাম শুনানি হওয়ার কথা। তার কারণ প্রথমে উঠবে হচ্ছে, আমি আইন যা বুঝি, আরও ফিরদৌস গুছিয়ে বলতে পারবে, মেনটেনেবিলিটির প্রশ্ন 1 নম্বর। 2 হচ্ছে যে প্রথম দিন বা দ্বিতীয় দিন এর আপনি যে কথাটা বলছেন যে সম্ভাবনাটা, যে রায়, সে রায় হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। 18 তারিখেই রায় হতে পারে, কারণ মেন্টেলেবল কি না হ্যাঁ। ফেরদৌসরা আইনজীবী আছেন, ভালো করে বলবেন। সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারায় ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘিত না হয় তাহলে মেনটেনেবল হবে না, আর হাইকোর্টে 226 ধারায় ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে যে কোনো এনফোর্সেবল রাইটের জন্য মামলা হতে পারে। অতএব এটার জন্য 5-6 মিনিটও সময় লাগবে না মেনটেনেবল কিনা এটা ঠিক করতে। তারপর এখানে যেসব তথ্য ইতিমধ্যে এসেছে, অতএব মামলাটার মীমাংসা করতে আধ ঘন্টা সময়ও লাগার কথা নয়। আমি দেখুন উকিল দিতে পারি না বলে নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা নিজে লড়েছি। অতএব আমি সুপ্রিম কোর্টে যে মামলা কিভাবে সিদ্ধান্ত হয় সেটা জানি, এবং আমি বলছি হবে, আমি বলছি না, কিন্তু 18 তারিখেই মামলার রায় হতে পারে। খুব ইন্টারেস্টিং। আমার পরের বক্তা নিঃসন্দেহে ফিরদৌস শামীম, কিন্তু তার আগে নজরুলদা দুটো ইন্টারেস্টিং পার্ট বললেন। একটা হচ্ছে যে ধরুন ল পয়েন্টে যদি মামলা হয় তাহলে কিন্তু দ্রুত এই মামলার রায় আসতে পারে। আজকে অবশ্য জজ সাহেব বলেছেন যে মামলা গ্রহণযোগ্য কিনা, মেনটেনেবল কিনা, সেই নিয়ে আলোচনাটা ওপেন আছে, সুতরাং তারও কিন্তু একটা অংশ সময়ের বিচারে আমাদের ভেবে রাখতে হবে। অর্থাৎ দ্রুত রায় এক্ষেত্রে 18 তারিখ হওয়া সম্ভব কিনা, বা 18 তারিখের পরে আর কদিন শুনানি প্রয়োজন, সে বিষয়ে নিঃসন্দেহে নজর থাকবে, সে বিষয়ে ফিরদৌসের মতও নেব। কিন্তু তার আগে দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে এই আমাদের ছোটবেলায় সেই ফিল্মের একটা অত্যন্ত জনপ্রিয় সংলাপ ছিল না, বারবার বোধহয় ঘুরে ঘুরে আজকের এই অনুষ্ঠানে সেই সংলাপ আসবে, তারিখ পে তারিখ। কিভাবে ওঠানামা করছে এই মামলার ভবিষ্যৎ ওই তারিখের ঢেউয়ে, দেখুন তো। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে, বারবার সময় চাইছে কেন্দ্রীয় এজেন্সি, বারবার পিছোচ্ছে শুনানি। 8ই জানুয়ারি কয়লা পাচার সংক্রান্ত মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চলাকালীন সেখানে ঢুকে নথি নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে চুরি ডাকাতির মতো বিস্ফোরক অভিযোগ তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুরুতে দ্রুত শুনানির জন্য আজই জানাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি, কিন্তু তারপর থেকে তারা বারবার সময় চাওয়ায় পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। বুধবার দ্বিতীয়বার এমনটা হলো, আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় কেন্দ্রীয় এজেন্সির এই বারবার সময় চাওয়ার মধ্যেই রাজনৈতিক গন্ধ পাচ্ছে কেউ কেউ। ইডি দিল্লির প্রভুদের কথায় এমনভাবেই চলবে যাতে পশ্চিমবাংলায় তৃণমূল এবং তৃণমূলের নেত্রী সুবিধা পায়। আসলে দিল্লির প্রভুরা ইডিকে বলে দিয়েছে যে এই কেসকে গুরুত্ব দিও না ভাই, আমাদের পশ্চিমবাংলার রফা আছে তৃণমূলের সঙ্গে বিজেপি। 15ই জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইডির বিরুদ্ধে মামলাকারীকে হলফনামা দিতে হবে। 2রা ফেব্রুয়ারি সেই হলফনামা জমা দেয় রাজ্য সরকার। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু হলফনামা খতিয়ে দেখার জন্য সময় চেয়ে আবেদন করে ইডি। আবেদন মেনে শুনানি 1 সপ্তাহ পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট। পরের শুনানি হওয়ার কথা ছিল 10ই ফেব্রুয়ারি। সেদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ থাকায় শুনানি স্থগিত হয়। বুধবার সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে জানান রাজ্যের বক্তব্যের জবাব দিতে চায় তারা, জবাব তৈরি, তা জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপরই শুনানি পাক্কা 1 মাস পিছিয়ে দেন বিচারপতিরা। এর মধ্যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আইপ্যাক মামলার পরবর্তী শুনানির তারিখ পড়লেও এইসব হয়ে যাওয়ার পর আইপ্যাকের হিয়ারিং পিছোতেই থাকছে। আর কত পিছোবে? পিছিয়ে 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 যখন এই ইস্যুটা একদম মরে যাবে, বাংলার মানুষ ভুলে যাবে, তখন দিদিও খুশি, দাদাও খুশি। যদিও সেটিং তত্ত্ব মানতে নারাজ তৃণমূল বিজেপি। দেখুন, আজকে বলেছে আমাদের উত্তর রেডি নেই, কিন্তু আগের দিন তো
কপিল সিবালের শরীর খারাপের জন্য ডেটটা পেছিল, সেদিনও তো তাহলে সেটা বলতে হতো। তাহলে এর মাঝখানে এতদিন মানে তোমরা কোনোভাবেই প্রস্তুত নয়। 18 তারিখ মার্চ মাসের ডেট আছে, প্রস্তুত হতে পারবে তো? উত্তর দিতে গেলে ওদের বলতে হবে, স্যার আমরা বাধ্য হয়েছি রেড করতে, কারণ অমিত শাহ আমাদের নির্দেশ দিয়েছেন যাও যা কিছু পারো চুরি করে নিয়ে এসো। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। পেছানোতে অত আনন্দ তৃণমূল যদি পেয়ে থাকে, এই আনন্দ ক্ষণিকের আনন্দ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি হবে সেই 18ই মার্চ। সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ইডির কাজ নানা দুর্নীতি রহস্যের সমাধান করা, কিন্তু এই মামলায় সেই ইডির কাজকর্মই ক্রমশ রহস্যময় হয়ে উঠেছে। আপনারা টাইম লাইনটা একটু লক্ষ্য করুন। গত 15ই জানুয়ারি এই অনুষ্ঠানেই আপনাদের দেখিয়েছি যখন রাজ্য সরকার আর রাজ্য পুলিশের তৎকালীন ডিজিপির আইনজীবী হলফনামা দিয়ে 3 সপ্তাহ সময় চেয়েছিলেন, তখন ইডি আর কেন্দ্রের আইনজীবী একেবারে আক্ষরিক অর্থে রেড়ে করে উঠেছিলেন। কেন এত লম্বা সময় লাগবে এই প্রশ্ন তুলে তারা তৎক্ষণাৎ দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু 20 দিনের মধ্যে কাহানি মে টুইস্ট। 180 ডিগ্রি অবস্থান পাল্টে গত 23 ফেব্রুয়ারি ইডি আর কেন্দ্রের আইনজীবীরাই হলফনামা পড়ে দেখার জন্য বাড়তি সময় চাইলেন। আর আজ ইডি যা করলো তা তো প্রায় নজিরবিহীন। আজ শুনানির সময় ইডি বলল হলফনামা তৈরি, কিন্তু ফাইল করতে আরও কয়েক ঘন্টা লাগবে। কিন্তু কথা হলো আজ অর্থাৎ 18 তারিখ যে মামলাটা আছে, এটা তো আজ ঠিক হয়নি। ইডির সামনে সুপ্রিম কোর্টে দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। তো কথা হলো আজ সকালে শুনানির সময়ের আগে ইডির মনেই হলো না যে হলফনামা পেশ করতে হবে। এখন হলফনামা নেই বলেই আর শুনানিটা হলো না এবং মামলাটা পিছিয়ে গেল পাক্কা 1 মাস। সুতরাং এই কালহরণ বা টাইম বাই করার, টাইম কিল করাটা কি ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত হলে কার স্বার্থে, এই প্রশ্ন তো উঠবেই। আইনজীবী ফিরদৌস শামীম কি বলে? দেখুন, এই মামলা বুঝতে গেলে একটু ক্রোনোলজি বুঝতে হবে। তার কারণ এই কথা কেন বলছি আমি ক্রোনোলজিটা বললেই বুঝতে পারবেন। 8ই জানুয়ারি 2026 ঘটনা ঘটেছিল। 9ই জানুয়ারি কলকাতা হাইকোর্টে ইডি, 8ই জানুয়ারি যখন রেড চলছিল সেই সময় একবার গিয়ে মেনশন করলেন, কিন্তু সেদিন মামলাটা ফাইল হলো না। 9ই জানুয়ারি এই মামলাটা উঠলো। প্রচুর অ্যাডভোকেট আদালত রুমে ঢুকে গেল, সহ অ্যাডভোকেট সহ অন্য লোকজন, সেই জন্য আদালতে মামলাটা হলো না। মামলাটা ডেফার হয়ে গেল 14 তারিখ। ইন দ্য মিন ওয়াইল ইডি ডিরেক্ট সুপ্রিম কোর্টে ফাইল করে দিল রিট পিটিশন। 2টো রিট ফাইল করলো, একটা ইডি নিজে এবং তার ডেপুটি ডিরেক্টর, আর একটা হচ্ছে ইডি অফিসাররা। 15 জানুয়ারি 15 জানুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডার শিটটা আমি একটু দেখতে বলবো। সেখানে খুব ইন্টারেস্টিং, সেখানে এই যে তুষার মেহতার কথা বারবার উঠে আসছে, তিনি মানে কনসার্ন জানাচ্ছেন যে এটা অত্যন্ত সিরিয়াস বিষয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা হোলসাম এফোর্ট দেওয়া হচ্ছে যে না, মামলাটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং, তুমি মামলাটা কলকাতা হাইকোর্টে শোনো। ইডি এবং কেন্দ্রের সরকারের পক্ষ থেকে একেবারে তারা বেস্ট এফোর্ট দিয়ে জানাচ্ছে যে না, এটা সিরিয়াস কোয়েশ্চেন ইনভলভ এখানে। তার কারণ সেন্ট্রাল এজেন্সি যখন স্টেটে গিয়ে ইনভেস্টিগেশন চালাতে যায়, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এর আগেও সেন্ট্রাল এজেন্সির ইনভেস্টিগেশনে বাধা তৈরি করেছিলেন, আবার করেছেন। অতএব সিরিয়াস কোয়েশ্চেন অফ ল ইনভলভ। অতএব এবং তার সঙ্গে আরেকটা পয়েন্টও বলা হলো যে এইটা নজিরটা এস্টাবলিশ হয়ে গেলে অন্য রাজ্যেও এই ধরনের হবে, ইডি কোথাও কাজ করতে পারবে না, ইত্যাদি 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 ইত্যাদি। এবার এই সমস্ত সাবমিশনের সাপেক্ষে আদালত অবজারভেশন দিল এবং আদালত একটা নির্দিষ্ট নির্দেশও দিল। কি অবজারভেশন? আদালত বলল, হ্যাভিং হার্ড লার্নেড কাউন্সিল ফর বোথ দ্য পার্টিজ, উই আর অফ দ্য প্রাইমা ফেসি ভিউ that the present petition have raised a serious issue relating to the investigation by the Directorate of Enforcement and other central agency, its interfere by state agencies. Prima facie case made out হয়েছিল বলেই আদালত কিন্তু মামলাটিকে গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করার পরে কলকাতা পুলিশের পক্ষ থেকে 2টো থানায় এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর নাম্বারগুলোও কিন্তু কোট করা আছে। এফআইআর নাম্বার 3 and 4 যেটা শেক্সপিয়ার সরণি থানায় রেজিস্টার্ড হয়েছিল এবং এফআইআর নাম্বার 5 এবং 7 যেটা ইলেকট্রনিক কমপ্লেক্স পুলিশ স্টেশনে রেজিস্টার্ড হয়েছিল, সেই
4টে এফআইআর স্টে করলো কতদিন পর্যন্ত? নেক্সট ডেট অফ হিয়ারিং পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে সাবসিকুয়েন্টলি তারপরে 10ই জানুয়ারি এলো, আবার ডেফার্ড হলো। তারপরে বোথ পার্টি কনসেন্ট দিল, কারণ আমি তো অর্ডার শিটে যা লেখা আছে সেটাই, বোথ পার্টি কনসেন্ট দিয়ে আবার ডেফার করলো মামলাটা, আবার পরবর্তী দিন হলো। নেক্সট ডেট অফ হিয়ারিং পর্যন্ত কিন্তু স্টে আছে এফআইআর। আসলে কি বলুন তো, এই মামলাটা যদি সত্যি সত্যি হয় সমস্যায় পড়বেন উভয় পক্ষ। কেন কথা বলছি? তার কারণ আজকের দিনে ক্রিমিনাল ল, একেবারে এস্টাবলিশ ক্রিমিনাল ল কি, এই ধরনের ইনভেস্টিগেশন চালাতে গেলে আপনাকে, আমি এর আগেও বলে গেছি এখানে, আপনাকে ইন ক্যামেরা করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের কাছে সেটা আপনাকে সাপ্লাই করতে হবে। করেছিলেন নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন একদিকে পুরো ঘটনাটার ভিডিও রেকর্ডিং থাকার কথা। ইয়েস। দ্বিতীয় হচ্ছে, আপনি বলছেন একদিকে প্রেস রিলিজ করে যে কি এভিডেন্স নিয়ে চলে গেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, একটাও আপনি সার্চ সিজার করতে পারেন, সার্চ করার পর সিজার করতে পারেননি, সমস্ত এভিডেন্স নিয়ে চলে গেছেন। আচ্ছা, যখন আপনি ওই যে ইনভেস্টিগেশন যে প্রিমিসেসে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকছেন, তখন আপনি কি তাকে হিন্ড্রেন্স ক্রিয়েট করার জন্য কোনো প্রকার এফোর্ট নিয়েছিলেন? আপনি যদি ভিডিওগ্রাফ হয় সেটা ভিডিওতে থাকার কথা। দ্বিতীয় হচ্ছে, যখন এভিডেন্সগুলো তুললো, আপনি বলছেন কি এভিডেন্সেস তুললো, আপনি কোনো এফোর্ট নিয়েছিলেন? নিয়ে চলে গেল, আপনি কোনো এফোর্ট নিয়েছিলেন? এই প্রশ্নগুলো আসবে, ফলে এই উভয় পক্ষই বিড়ম্বনায় পড়বে। এই জন্যই মানে সরি, এটা মার্জনা করবেন আমাকে, আসলে আমরা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করি। কি বলুন তো, মানে আমাদের দেখুন ফোরাম শপিং হওয়া উচিত না, এটা আইডিয়ালি কি হওয়া উচিত? দেখুন, আইডিয়ালি যে মামলার মেরিট সেটাই বলা উচিত, কিন্তু আমার যখন সাধারণভাবে আমরা উকিলরা না কিছু মানে স্বাভাবিকভাবেই কিছু ট্রিক্স ইউজ করতে হয়। কি যখন আমার মামলা খারাপ তখন কি করতে হবে, তখন প্রসিডিউরাল পয়েন্টে, মেনটেনেবল পয়েন্টে আপনাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন হিয়ারিং করে যেতে হবে। মেনটেনেবল পয়েন্টে মানে কয়েকশো জাজমেন্ট আছে, সেই জাজমেন্টগুলো আপনাকে দেখাতে থাকতে হবে। তার ফলে কি হবে, মামলার ডিউরেশনটা বাড়বে। কি হবে, মামলাটা অনেক বেশি প্রলং হবে। আপনি তো বলতে পারবেন না, কারণ এখানে কোনো আইন নেই দেশে যে বেসিক্যালি মার্জনা করবেন। ম্যাক্সিমাম একটা প্রবাদ বলা যাবে, জাস্টিস ডিলেড এন্ড জাস্টিস ডিনাইড। আর একবার তার বিপরীত আরেকটা প্রবাদ আছে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। ফলে এর মধ্যে সাম্যতা রক্ষা করতে হয়। দেখুন সমস্যাটা কি বলুন তো, এই সমস্যাটা হচ্ছে ইন্টেনশনের। দেখুন আমি মনে করি, এবং আমি যার কাছে প্রথম প্র্যাকটিস শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একটা কথা বলেছেন, কারণ তিনি নিজে একটি রাজ্যের এজি ছিলেন। ফলে মানে যারা স্টেটের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্ট করেন, এবং আমি প্রায়শই জাস্টিস দীপঙ্কর দত্তর কথা উল্লেখ করি, কারণ তিনি বলতেন যারা সরকার পক্ষের আইনজীবী যারা রিপ্রেজেন্ট করতেন আর্টিকেল 12 অথরিটিকে, তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য 3C ফর্মুলা, যে তোমার ডিউটি আছে টুয়ার্ডস কোর্ট, তোমার ডিউটি আছে টুয়ার্ডস ক্লায়েন্ট মানে সরকারের প্রতি, আর তার সঙ্গে ডিউটি আছে তোমার টুয়ার্ডস সিটিজেনের প্রতি, 3C ফর্মুলা। আর আমার সিনিয়র বলতেন যে কোনো মানে অ্যাডভোকেট জেনারেল বা ওই পর্যায়ের হাইস্ট লেভেলের জন্য অন্ততকে মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে আর্গুমেন্ট, তোমার মেরিট কী আছে সেটা দেখো। দুর্ভাগ্য কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই আইডিয়াল প্র্যাকটিসগুলো ফলো করি না। আমরা কি দেখি, আমরা দেখে নিই আমাকে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে তার পিছনের কোনো ইন্টারেস্ট আছে কিনা, সেটাকে সার্ভ করতে হবে কিনা, এটাই দুর্ভাগ্য। এখনো পর্যন্ত যা দেখছি তাতে আমার মনে হচ্ছে না যে ভোটের আগে হয়তো বা এই মামলার শুনানি শেষ হবে। নজরুল সাহেব যাই বলুন না কেন, 30 সেকেন্ড না, চাইলে মেনটেনেবিলিটি নিয়ে 30 দিন কেন 300 দিন আর্গুমেন্ট করার মতো জাজমেন্ট আছে। অনেক ধন্যবাদ ফিরদৌস। বিশেষ করে ধন্যবাদ হচ্ছে ওদের পেশাগত জায়গার অন্দরমহলের ছবিটা কয়েকটা ঝলকে ফিরদৌস আমাদের সামনে রাখলো। আমি ইংরেজি প্রবাদটা বললাম, বাংলাটায় হয় যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। যাই হোক, নজরুলদা কিছু বলতে চাইছে না? নিশ্চয়ই। দেখুন, সুপ্রিম কোর্টের জজ সাহেবদেরও একটা ভূমিকা আছে। আমার নিজের মামলা বলছি, ক্যাটে মামলা করছিলাম, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট উভয়ই পার্টি ছিল। তারা কিছুতেই এই হলফনামা দিচ্ছিল না। তখন আমি কোর্টকে বললাম যে এরকমভাবে তো অনন্তকাল চলতে পারে না। তখন ক্যাট একটা লাস্ট ডেট দিল, তাতে স্টেট গভর্নমেন্ট একটা কিছু জমা দিল, কিন্তু সেটা যাকে হলফনামা বলে তা নয়, জাজমেন্টে এটা লেখা হয়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই ডেটের মধ্যে দিতেই পারলো না, জাজমেন্টেও সেটা লেখা আছে। ক্যাট জাজমেন্ট দিয়েছে, আমার পক্ষে এসছে। তো সুপ্রিম কোর্টে জজ সাহেবরা বলতেই পারতেন যে আপনি যথেষ্ট সময় পেয়েছিলেন, এটা যে দাখিল করেননি
আমার কাছে যা তথ্য হয়েছে তারপর আমি জাজমেন্ট ঠিক নজরুল্লাহ, কিন্তু আমি বলছি যে জজ সাহেবের পক্ষেও আজকে যদি আপনি ভিডিও মানে লাইভ স্ট্রিমিংটা দেখে থাকেন, বাদী বিবাদী দুটো পক্ষ ডেট নিয়ে একমত, এবং একমত শুধু নয়, একবার জজ সাহেব বললেন যে হোলির আগে রাখি, সেখানে দুপক্ষই না হোলির পরে। আমি বলছি এক্ষেত্রে জজ সাহেব, আমি বলছি এর মানে বাদী বিবাদী দুপক্ষ যদি বলে পিছন সাহেব, আমি বলছি এর পরেও জজ সাহেব বলতে পারেন যে এটাতে যেটা অর্ডার শিটে লেখা আছে যে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি রেড করবে আর সেখানে স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, ডিজি, সিপি তারা গিয়ে সেই রেডে বাধা দেবে, এইরকম প্রেসিডেন্ট চলতে পারে না, সিদ্ধান্ত হওয়া উচিত। অতএব জজ সাহেবরা শুনে জাজমেন্ট দিতে পারতেন, ফেরদৌস শামীম বলুক পারতেন কিনা। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলি, দেখুন আমি মানে বিভিন্ন দেখুন আইডিয়ালি কি হওয়া উচিত সেটা আপনাকে মানে আমার কথার মধ্য দিয়েই একদম বুঝিয়ে, কিন্তু দেখুন এটা তো ঠিক কথাই, আপনি যদি অপরচুনিটি না দেন, আমি নিজেও বলি একাধিক মামলায় যে প্রায় আমাকে অপরচুনিটি দেওয়া হয়নি এবিডিবিডি, আসলে এইগুলো কিছু সময় আর্টিকেল 12 অথরিটিরা তাদের পক্ষ থেকে যারা অ্যাপিয়ার করেন, দুর্ভাগ্য এটাই তাদের পলিটিক্যাল বসের কথাই চলেন, এটাই দুর্ভাগ্য যে তাদের পলিটিক্যাল বসের কথাই চলতে গিয়ে আসলে সিটিজেনের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করেন না। দেখুন যে কোনো অপরাধ সংগঠিত হয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীই করুন বা একজন কুখ্যাত ডাকাতি করুন, অপরাধ সংগঠিত হয় সমাজের এগেনস্টে। ফলে রাষ্ট্রের দায়িত্ব যাতে সমাজের এগেনস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই নজির সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে আর কেউ এই অপরাধ সংগঠিত করার দুঃসাহস না করে। দুর্ভাগ্য এটাই যে আমরা দেখি অপরাধীদের মানে সমাজ দেখছে যে অপরাধীদের তাদের স্ট্যান্ডার্ড কি সেটা দেখে অপরাধের বিচার হয়ে যাচ্ছে নাকি, সেই নিয়ে অনেক প্রশ্ন নিশ্চিতভাবেই অনেকে তুলবেন। আর এই যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে না, একটা ইনভেস্টিগেশন চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে যাচ্ছেন এবং গিয়ে কি এভিডেন্স নিয়ে চলে আসছেন, এইটা যদি এস্টাবলিশড হয়ে যায় যে তার ফলে শাস্তি হয় না, তাহলে কিন্তু এই যে আমাদের যে সামাজিক ক্রম সেটা কিন্তু সঠিক কোনোদিন থাকতেই পারে না। তার আগে প্রমাণ করতে হবে যে কি ঘটনা, যে ঘটনা প্রমাণ হবে আদালতে, সেই তারিখটাই ক্রমশ, আবার বলছি, তারিখ পে তারিখ পিছিয়ে যাচ্ছে। আমি আমার পরের প্রতিবেদনে যাব, তার আগে আপনাদের বলবো, আমি এই মুহূর্তে প্রমাণ করার জায়গায় নেই, কিন্তু শোনা যায় যে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চে যা তারা বলেছিলেন সেই রায় পছন্দ না হওয়ায় এত তাড়াহুড়ো ছিল ইডির, তারা স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গিয়ে বেঞ্চ পাল্টানো ইত্যাদি, বা কতটা এটা গুরুত্বপূর্ণ মামলা সেইটা বোঝানোর চেষ্টাও করেছিল সুপ্রিম কোর্টে, তারপরে তারা গেছে। আমি বলছি অবস্থানের বদলটা দেখুন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বা হাইকোর্টে দাঁড়িয়ে যে ইডি বলছে যে এটা আর্জেন্ট হিয়ারিং প্রয়োজন, আজকে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, 1 মাস পরে ডেট পড়ছে, এমনকি হোলির আগে নয় হোলির পরে ঠেলে দিচ্ছে বাদী বিবাদী দুপক্ষ। কাকে দায়ী করবেন আপনারা? ঠিক কিভাবে অবস্থান বদলটা হলো এক্ষেত্রে দেখুন। দ্রুত শুনানি, সময় চাওয়ার বিরোধিতা, দৃষ্টান্তমূলক পদক্ষেপ, আইপ্যাক মামলার শুরুতে এই ছিল ইডির মনোভাব, কিন্তু এখন সেই ইডিই বলছে আরো সময় চাই, শুনানির জন্য তারিখ দিন। দোলের পরও অসুবিধা নেই। আর কেন্দ্রীয় এজেন্সির এই কার্যত ভুলবদলি বিস্মিত করেছে অনেককে। ইডি একটি অপদার্থ সংগঠনে পরিণত হয়েছে, সিবিআই যেমন একটি অপদার্থ সংগঠনে পরিণত হয়েছে, সবাই বুঝেছেন শুধু রাজনৈতিক মনোভাবে পরিচালিত হচ্ছে। এটা দিল্লির প্রভুরা এই অপরাধ করেছে, তাদেরকে এইরকম ধ্বংস করে দেওয়া, কি বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া, কি ইলেভেলে করে দেওয়া, এটা দিল্লির প্রভুদের কাজ। 15ই জানুয়ারি এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। সেদিন কেন্দ্রীয় এজেন্সির তরফে যখন একের পর এক অভিযোগ তোলা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফে জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, কিন্তু তার তীব্র বিরোধিতা করেছিল ইডি। অথচ 3রা ফেব্রুয়ারি শুনানিতে সেই ইডি কার্যতই উটান নেয়। 15ই জানুয়ারি যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির কথা বলেছিল, 3রা ফেব্রুয়ারি তারাই সর্বোচ্চ আদালতে সময় চায়, যার জেরে 1 সপ্তাহ পিছিয়ে যায় শুনানি। এরপর বুধবারের শুনানিতেও সুপ্রিম কোর্টে ফের সময় চেয়ে আবেদন করেন সলিসিটর জেনারেল।
দোলের পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা নিয়ে পরামর্শ চান বিচারপতিরা। রাজ্য সরকারের আইনজীবী তাতে সম্মতি জানালে সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানিয়ে দেন তাতে তাদেরও কোনো অসুবিধা নেই। এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন, যে ইডি দ্রুত শুনানি চাইছিল, রাজ্য সরকারের সময় চাওয়ার বিরোধিতা করছিল, তাদের হঠাৎ কি হলো? কোন রহস্যজনক কারণে তারা বারবার সময় চাইছে? ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। তো এইসব নাটক করা তো কোনো মানে হয় না। পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপি। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। গত 12 বছরে মোদি আসার পর থেকে ইডি সিবিআই কোন কেসটা কোর্টে নিয়ে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দোষীদের শাস্তি দিতে পেরেছে? একটা বলুন। এই অপদার্থটা কিসের? 12 বছর কম টাইম নয়, সমস্যাই ড্যামেজ কন্ট্রোল। সব মিলিয়ে আইপ্যাক মামলা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মামলার অগ্রগতি নিয়ে প্রতিটা পদক্ষেপে বিস্ময়ের জায়গা আছে। আপনাদের মনে থাকবে 10ই ফেব্রুয়ারি শুনানি হয়নি, তার কারণ রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল অসুস্থ ছিলেন। তো আমরা স্টুডিওতে রাজ্যের ইন্টেনশন নিয়ে বহু প্রশ্ন তুললাম, কিন্তু আজ দেখা যাচ্ছে যদি আজ মানে 18ই ফেব্রুয়ারি ইডির হলফনামা তৈরি না থাকে, তাহলে নিঃসন্দেহে 10 তারিখও সেটা তৈরি ছিল না। আর এখানে এই মামলায় ইডি সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আমার মনে আছে কেআরআই স্টুডিওতে বারবার বলেছিল যে এই মামলায় রাজ্য সরকার স্রেফ টাইম কিল করতে চাইছে। আজকে উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ইডি এই মামলা আর করতেই চাইছে না। কেয়া ঘোষ আমার পরবর্তী বক্তা। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সব কথা মেনে নিতে হয়, তাহলে মহুয়া মৈত্র সম্পর্কে উনি যে মন্তব্য করেছিলেন সুমন, আমাকে সেটাও মেনে নিতে হবে। যাই হোক, এবং তার আগে দেখলাম মাফ করবেন, জয়প্রকাশ মজুমদার একটা মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ কয়েকদিন আগে আপনি করেছেন। আমি বুঝতে পারছি না, জয়প্রকাশ মজুমদার বা এবিপি আনন্দের সুমন দে, আপনারা কি চাইছেন যে খুব দ্রুত নিষ্পত্তি হয়ে গিয়ে অ্যারেস্ট হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে ইন্টারভিউ তো আর বারবার চালাতে পারবেন না, নতুন কিছু চালাতে হবে। যাই হোক, আমি প্রসঙ্গে আসি। দেখুন, ইডি মামলা করেছে, তোলামূল তার মাফ করবেন তৃণমূল কংগ্রেস তাদের এফিডেভিট দিয়েছে, প্লিডিংস শেষ হয়ে গেছে, এবার শুনানি হবে। এটা তো ইনস্ট্যান্ট 2 মিনিটে নুডল নয় সুমন। মাননীয় বিরোধী দলনেতা যেটা বললেন শুভেন্দু অধিকারী, সঠিক কথা বলেছে, রাতঘাট বেঁধেই তো নামতে হবে। কারণ যেখানে প্রতিপক্ষ আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেখানে গেছিলেন সেখানে গিয়ে যা যা করেছেন সেটা বঙ্গবাসী দেখেছে। এবারে চলে আসি ডেট পিছনে, সেটা পরে বলবো। আমি বলছি বিচার পেতে গেলে তো শুনানিটা করতে হবে। সব হবে, নিশ্চয়ই হবে। শুনানির ডেট 1 মাস করে পিছচ্ছে। তারপরে আমি আপনাকে একটু আশাহত করব না, আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যাব, কারণ দুজন সিপিএম আছেন, তৃণমূলের এবং আমার বিরোধী পক্ষে সবাই রয়েছে। দেখুন, মেন ব্যাপারটা কি হচ্ছে, যে ঘটনাটা ঘটেছিল, আমরা দেখেছি যে ইডি রেড চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তখন দলীয় সুপ্রিমো নন, তিনি চিফ সেক্রেটারিকে ডিজিপিকে নিয়ে তিনি গেছিলেন সেখানে রেডের মধ্যে রেড করতে, এবং সেখানে গিয়ে ফাইল চুরি করে নিয়ে এসছেন। ফাইল চোর কথাটা গুগল করলে এখন বোঝা যাবে যে কে চুরি করেছে। নিয়ে এসে তিনি দর্প ভরে দেখাচ্ছেন, দেখো নিয়ে এসছেন, অলিম্পিকের ট্রফি জিতেছেন, চুরিশ্রী হয়েছে সেটা। এবং সেখানে আমরা এটাও দেখেছি যে লেখা, মানে বটা খারাপ অর্থে নেবেন না প্লিজ সুমন, লেখা সরকারি লোগো, আইপ্যাকই তৃণমূল কংগ্রেস, তাকে তৃণমূল কংগ্রেসে আইপ্যাক, এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছি। এরপর চলে আসি, আপনি বললেন যে তারিখের কথা। আমি এই মামলা আমরা দেখেছি কপিল সিব্বল, আমি আজকে সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে হে ঠাকুর, কপিল সিব্বলকে সুস্থ রাখুন, কারণ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু অভিষেক মনু সিংভি মনে পড়ে গেল। দেখুন, কয়লা চুরির মামলা এই রাজ্যে 13 বার এই রাজ্য সরকার পিছিয়েছে। ডিএর মামলা, মাফ করবেন, ডিএর মামলা 13 বার পিছিয়েছে, কয়লা চুরির মামলাও 10 পেছনে হয়েছে। সবার আগে আমরা যেটা অভয়া নিয়ে বারে শো করেছি, অভয়ার প্রথম মামলা যখন গেল আদালতে, প্রথম দিনই মামলাটা পিছনে দাবি করেছিল কারা? রাজ্য সরকার, মাটি মানুষের সরকার। আচ্ছা, ডিএর মামলা নিয়ে বললাম, কয়লার মামলা নিয়ে বললাম, আমফানের ত্রাণের মামলা, সেখানে 3.5 মাস পেছনের আবেদন করেছিল তৃণমূল সরকার। আচ্ছা, এরপরে চলে আসি মালদায় বন্যা দুর্নীতি নিয়ে মামলা, সেটাও
প্রায় 3 বার পেছানো হয়েছে আদালতে। আর এরপরে চলে আসি সেটিং, এটাও খুব ইন্টারেস্টিং, আমার খুব প্রিয় বিষয়, যেটা বারে বারে অনেকেই বলে থাকেন। দেখুন, অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বল কোন দলের জানি না, কিন্তু ওরা লড়েন তৃণমূল কংগ্রেসের হয়ে, এটা আমি বলতে পারি। অধীর বাবুর জন্য জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, রাজ্য সরকার একাধিক মামলাও করে। জয়ন্ত সিং, সেই দুর্বিনীত জয়ন্ত সিং, তার মামলা কে লড়ছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমার গুলিয়ে যাচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃণমূলের গুন্ডার হয়ে মামলা লড়ছেন। তারপর আরেকটু ছোট লেভেলে চলে আসি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা বাম সমর্থক ছিলেন নাকি, সেলিম সাহেব তাদের বাড়িতে গেছিলেন, কিন্তু তার খুনিদের হয়ে কে মামলা লড়ছেন? সিপিএম এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এটাও আমার গুলি যাচ্ছে, এটা সেটিং কিনা আমি জানি না। আচ্ছা, আমি সব বুঝলাম, কিন্তু একটা হলফনামা পেশ করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ, কোর্টের দিন এসে বলছেন আমার আরো কয়েক ঘন্টা লাগবে। আমি বলছি এই তালিকা তোমার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইডির আমার তো মনে হচ্ছে কপিল সিব্বল নয়, আসলে অসুস্থ হচ্ছে ইডির আইনজীবীরা। দেখুন, আমি বারে বারে বলছি আমি তো ইডির মুখপাত্র নেই, কিন্তু আপনার যেটা মনের বাসনা, আমার তো মনে হচ্ছে আপনারও মনে। না, এটা কারোর বাসনা না, আমার একটাই বাসনা, সত্যিটা সামনে আসুক। বেশ, আমিও তাই চাইছি। তাই ইডি তারা 1 মাস পরে করুন, মাননীয় বিচারপতি। আচ্ছা, একটা জিনিস, এটা বিচারের কথা যখন হচ্ছে, যদি তাদের তদন্তে কোনো ঢিলেমি থাকতো বা গাফিলতি থাকতো, তাহলে তা তিরস্কৃত হতো। আজকে মাননীয় আদালত কি একবারও তিরস্কার করেছেন ইডিকে যে তোমরা মামলায় ঢিলেমি করছো? তিরস্কার করবেন কি করে? আমি নিশ্চিত তুমি লাইভ স্ট্রিমিং দেখোনি। বাদী বিবাদী দুপক্ষ যখন ডেটটাকে ডিলে করতে চায়, পিছোতে চায়, তখন আমি মনে করি না মাননীয় বিচারপতি বলতে পারেন যে, বা বলতে পারেন, বা সব কেসে উনি বলবেন যে এক্ষুনি আমি বলছি কালকে শুনানি হোক। দুপক্ষ আইনজীবী, আর তুমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আইনজীবীদের মামলা নেওয়ার কথা বললে, আজকে তো দেখলাম অভিষেক মনু সিংভি এবং সলিসিটর জেনারেল তারা রীতিমতো ঠাট্টাই আর কি করছে। তাহলে তোমায় এটাও বলতে হবে যে কি করে ঠাট্টাই আর কি হলো, তার জবাব দিতে হবে। কিন্তু আমি মনে করি এটার মধ্যে পেশাগত বন্ধুত্বের মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু ওই দিক থেকে দেখলে এটা বিচার করতে হবে। সিপিএম তৃণমূলের হয়ে যখন কেস লড়ে এবং কাদের হয়ে, গুন্ডা, চোর, বদমাইশ, খুনিদের হয়ে, তখন সেটা সেটিং না, তখন সেটা হচ্ছে কি প্রফেশন। আর বিজেপির ক্ষেত্রে যদি হয়, এটা তো বিজেপির ক্ষেত্রে না, ইডির ক্ষেত্রে। এবং আমার খুব ইন্টারেস্টিং কোনো অন্য কথা লাগলো, একটু আগে ফিরদৌস বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। ঠিক সেরকম ভাবে একটা খুব ফেমাস একটা আরেকটা কোট আছে যে speed and justice cannot go hand in hand. If you want speed, then go to race course. অর্থাৎ যদি স্পিড দরকার, গতি দরকার, তাহলে রেসের মাঠে যাওয়া ভালো। আমি বরং ইডিকে বলবো, অনুরোধ করবো, এবিপি আনন্দের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যেটাই করছেন 1 মাস করুন, 2 মাস করুন, কিন্তু আটঘাট বেঁধে এমন করবেন যে ফাইল যে চুরি করেছে তাকে যেন জেলের ঘানি বা টানতে হয়, এটা অন্তত দেখবেন। ধন্যবাদ, নমস্কার। বেশ, কিন্তু আমি বলছি যে স্পিড চাইতে গেলে রেস কোর্সে যেতে হবে, ভয়ঙ্কর তত্ত্ব। আমি বলছি ডিএর মামলা, আমরা তো দিনের পর দিন অনুষ্ঠান করেছি যে ল পয়েন্টে বিচার করে কত দ্রুত সেটা করা যায়। আমি বলছি দ্রুত ডিএ মামলার রায় পেতে গেলে রেস কোর্সে যেতে হবে। ফিরদৌস, দেখো, আমি প্রথমেই বলি, আমি সেই জন্যই দুটো কথাই বলেছি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আর জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। কিন্তু তার মধ্যে একটা তো সাম্যতা রাখতে হয়। দেখুন, এইরকম একটি গুরুত্বপূর্ণ মামলায় আপনি এভিডেভিট ডিলে করছেন, আসলে ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, আপনি হতে পারে যে দ্রুততার সঙ্গে হয়তো 1 দিনের মধ্যে তৈরি করতে, কিন্তু এতটা সময় পেলেন, তারপরে আপনি উভয় কনসেন্ট দিয়ে মামলা ডেফার করছেন, আসলে এখান থেকে ইন্টেনশনটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে উভয় পক্ষই তারা বিড়ম্বনায় পড়তে পারেন। ওই যে বললাম, এক পক্ষ তারা আইন মেনে ভিডিওগ্রাফ করেছে কিনা এই প্রশ্ন আসবে, আবার অপর পক্ষ তারা এই প্রশ্ন করবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করে ইনভেস্টিগেশনের স্থলে পৌঁছে গেলেন, এবং যুক্তি দেওয়া হচ্ছে ডিজি পুলিশের উপস্থিতি সম্পর্কে বা পুলিশ আধিকারিকদের উপস্থিতি সম্পর্কে, যে তিনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। অর্থাৎ জেড ক্যাটাগরির নিরাপত্তা তো মানে বিরোধী দলনেতাও পান, মানে পুলিশ আধিকারিকরা গিয়ে তার সঙ্গে ঘুরে বেড়ান না। দেখুন, আসলে কথাটা কি বলুন তো, কথাটা হচ্ছে যে আসলে উভয় পক্ষই ত্রুটি আছে, সেই ত্রুটি যাতে কোনোভাবে এক্সপোজ না হয়ে যায়, সময় কিনছেন, উপযুক্ত সময়টা এখন বোধহয় তাদের জন্য হচ্ছে না, সেই জন্যই কিছু ডিলে ট্যাকটিক্স এখন ইউজ করছেন। এটা ভিডিওর কথা যেটা বলছেন, বিএনএস এর খুব সম্ভবত 105 নম্বর ধারা, সুপ্রিম কোর্টে নিয়ে জাজমেন্ট আছে যে ভিডিও করতে পারবে তদন্তকারী সংস্থা, কিন্তু না করলে তারা যে রেডটা করছে সেটা বেআইনি হবে না। একদমই না। কিন্তু
এই ভিডিও না করার জন্যে যদি কোনো বেনিফিট অফ ডাউট হয় সেটা অভিযুক্তরা পাবে। অর্থাৎ ভিডিও করেনি বলে রেটটা বেআইনি হয়ে গিয়েছে, এর উপর অ্যাকশন হবে না, এটা কিন্তু নয়। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে। আমি এখান থেকে প্রদীপ্তর কাছে যাওয়ার আগে দ্রুত একবার আপনাদের কাছে রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। ইতিমধ্যে বলেছি একবার চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে, কারণ মারাত্মক অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে এই মামলাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইডি আর করতেই চাইছে না। দেখাবো। এত সিরিয়াস তো মামলা তো করছেই না, করতেই চাইছেন। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ ইডির। সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি, সিবিআই তদন্তের আর্জি, মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। देखो मैंने सब लेके आया, सो माय हार्ड डिस्क, सी फोन, हार्ड डिस्क, all they are collecting at আইপ্যাক কাণ্ড সংক্রান্ত আইনি লড়াইয়ের শুরুতে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডিকে, কিন্তু সেই ইডি সময় চাওয়ার ফলে পরপর দুদিন এই মামলার শুনানি পিছল। প্রথমে ৩রা ফেব্রুয়ারি, তারপর 18ই ফেব্রুয়ারি, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন আইপ্যাক মামলায় কেন্দ্রীয় এজেন্সি কি ঢিলেমি দেখাচ্ছে? শুরুর দিকে তাদের সেই সক্রিয়তা, সেই তৎপরতা কোথায় গেল? ইডির এই অবস্থান প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর আইনজীবীদের হাতে। এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছেন তো। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে। মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। কিন্তু বিশেষ রাজনৈতিক সমীকরণের জেরে সবকিছু চাপা পড়ে যাবে না তো, এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এইসব নাটক করা তো কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বাকি দরকার ছিল? আর ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল? আমরা জানি না। ইডিকে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করবে। শেষ অবধি কি হবে মামলার পরিণতি? কি ছিল ফাইলে? মুখ্যমন্ত্রী জোর করে নিয়েছিলেন নাকি তিনি চাইতেই ইডি দিয়ে দিয়েছিল? দুপক্ষই নানা দাবি করছে, কিন্তু প্রশ্নটা হলো আসল সত্যি কি কোনো দিন সামনে আসবে, নাকি রাজনীতির খেলায় সব ধামাচাপা পড়ে যাবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, এত সেটিং কথা হচ্ছে। এর আগে অনেকে বলতেন যে তৃণমূল বিজেপি সেটিংয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে জগদীপ ধনকরের নির্বাচনে তৃণমূলের অনুপস্থিত থাকা এবং উপরাষ্ট্রপতি পদে ধনকরকে জিততে সুবিধে করে দেয়া। ইদানিং বলা হচ্ছে সাম্প্রতিককালে সব থেকে বড় উদাহরণ হলো লোকসভা স্পিকারের বিরুদ্ধে যখন কংগ্রেস সহ বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলো, তখন তৃণমূল তাতে সই করলো না। প্রদীপ্ত কি বলবে জানি না, কিন্তু আইপ্যাক মামলা নিয়ে দুপক্ষের যে খুল্লা তারিখ পে তারিখ খেলা চলছে, তাতে খুব নরম করে বললেও আইনি টানাপোড়েন কম, আর চূড়ান্ত বোঝাপড়া বা সহযোগিতার ছবিটাই কিন্তু চোখে পড়ছে। প্রদীপ্ত কি মনে হয়? দাদা, তুমি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে কালের মন্দিরা নিয়ে শুরু করলে, সেখানে ছলচাতুরি নিয়ে বলতে যাওয়ার সময় আমার হঠাৎ করে চারণ কবি মুকুন্দ দাসের কথা মনে পড়ে গেল। মুকুন্দ দাসের 4টে লাইন এখানে পড়া খুব জরুরি এবং প্রচন্ডভাবে রেলিভেন্ট। কেন? কারণ উনি বলছেন ছলচাতুরি কপটতা মেকিমাল আর চলবে কদিন, হাড়িমুচির চোখ খুলেছে দেশের কি আর আছে সেদিন, খেতাবধারী হোমরা চোমরা নেতা বলেই মানতে হবে, মনুষ্যত্ব থাক কি না থাক তার হুকুমেই চলবে সবে। কিছুক্ষণ আগে শুভেন্দুবাবু বলছিলেন, যাকে আমাদের কিছুক্ষণ আগে কেয়াদি বলছিলেন না যে চোর ডাকাত এদেরকে সব তোলামূল হ্যানা তেনা কি সব বলছিলেন, যাদেরকে এইসব বলেছিলেন তাদের অন্যতম মুখকে যখন বিরোধী দলনেতা করা হয় এবং সেই বিরোধী দলনেতার নাম যখন শুভেন্দু অধিকারী হয়, সে যখন বিশেষভাবে শাহজাহানের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রীর কথা বলার চেষ্টা করেন, তাকে এই কথাটা মনে করাতে চাই যে তুমি ভাই ওই আইডিয়াল কথা বলছিল কিছুক্ষণ আগে শামীমদা, তুমি যদি এত আইডিয়ালিস্টিক হয়ে থাকো, মানুষের জন্য কাজ করছো, সেখানে সিটিজেন ফার্স্ট 3C এর কথা দাদা বললো, তাহলে তুমি তো সেই মানুষের এলওপি। তাহলে তুমি যখন সব কিছু জানো, তোমার কাছে সব তথ্য রয়েছে, এরকম করে কাগজ দেখাচ্ছিলে যে ভাই দেখো কোথায় কোথায় চুরি করেছে, কি আছে সব আছে, যাও না কোর্টে চলে, তোমাদের তো প্রচুর টাকা, তুমি কোর্টে পার্টি হয়ে প্রমাণ করো তুমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলছো তা সত্য কি মিথ্যা। তাহলে আজকে যখন এই
উচিত বিচার ব্যবস্থা যে এতটা দীর্ঘসূত্রী হচ্ছে, তাতে কোর্টে গিয়ে কি কবে প্রমাণ হবে স্বাভাবিক তো, দেখো তখন দাদা, আমরা কেউ সেটা দেখতে পারবো কিনা এটা জানি না প্রশ্ন। সত্যি ডিস্ট্রিক্ট সাবঅর্ডিনেট না, কিন্তু এরাম নয় তো যে শুভেন্দু অধিকারী যখন তোমাদের দলে ছিল তখন কাছ থেকে শাহজাহানকে দেখেছেন বলে আজকে সেটা প্রমাণ করে, এক্সপেরিয়েন্স থেকে বলছেন। আমি সেই জন্যই তো বললাম প্রমাণ করে দিক না, ও তো বলছে ওর কাছে সব তথ্য আছে, তাহলে কেন এই সব লুকোচুরি খেলা হচ্ছে হঠাৎ করে? তুমি কোর্টের কথা বলছিলে, আদালতের মামলা পেন্ডিং এর কথা বলছিলে, শুধু ডিস্ট্রিক্ট আর সাবঅর্ডিনেট কোর্টে 4.6 কোটি মামলা পেন্ডিং, 63 লক্ষ হাইকোর্টে পেন্ডিং, 88,000 সুপ্রিম কোর্টে পেন্ডিং। এরপরে নিয়োগ নিয়ে যখন কথা হবে একটু বলে দিক কত নিয়োগ ওরা করতে পারবে বিভিন্ন কোর্টে, সেটাও একটা জানা হবে না। দুপক্ষই যদি হোলির পরে করতে থাকে মামলা পেন্ডিং হবে না। যাচ্ছে কিনা আমাকে একটু সাহায্য করো, যে যখন সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে সলিসিটর জেনারেলের তরফ থেকে বলা হচ্ছে যে ইডি চাইছে মামলাটা পেছোক, আমরা এখনো রেডি নই, তখন একটা ডেট যখন দেওয়া হচ্ছে সেই ডেটের কনটেক্সটে বলছে না হোলির পরে হোক। এই ছোট্ট গ্যাপটা রয়েছে কিনা, যে অপটিক্স যে স্পেকটাকলস আমরা এতক্ষণ দেখার চেষ্টা করছিলাম, তুমি কিছুক্ষণ আগে তার উল্লেখ করলে যে ওমা চোর ডাকাত, না ওরা বলছে যে আজকে হলফনামা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে হলফনামা হয়তো এতক্ষণ সুপ্রিম কোর্টে জমাও পড়ে যেতে পারে। আমি মামলার দিন হলফনামা বলছি যে আজকে দিতে পারবো না, খুব স্বাভাবিকভাবে ইডির আইনজীবীও জানেন যে মামলা পিছবে। আমি তো সেই জন্যই বলছি সেই সময় যে ডেটটা দেওয়া হয়েছিল তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আপনি অমুক ডেটটা দিন, কারণ সেই ডেটটা পার্টিকুলার ভাবে রাজ্য সরকার অসুবিধা থাকতে পারে, সেটা একটু আমাকে সাহায্য করলে ভালো হয়। কিন্তু এই যে ঔচিত্য অনৌচিত্য নিয়ে কথা হচ্ছে, কোথায় কোথায় যেতে হতো সবই বোঝানোর চেষ্টা হলো, কিন্তু কেন্দ্রের আইনজীবী সেটা বুঝতে পারলো না, বা বিচারপতি নিয়ে আমরা এতক্ষণ ধরেও প্রশ্ন শুনলাম বিভিন্নভাবে, 26,000-এর সময় শুনতে পাইনি, তখন আমরা সেই অপটিক্স দেখেছিলাম, তখন আমরা 26,000 চাকরি চলে যাওয়ার সময় দেখেছিলাম রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত বলে দেওয়া হয়েছিল খুব সহজে, তখন বিচারপতিকে প্রশ্ন হয়নি। কিন্তু 32,000 চাকরির সময় যখন বিচারপতি একই রোল প্লে করলেন, তখন আবার আর একটা অপটিক্স দেখতে পারলাম। এই যে অপটিক্স গুলো তৈরি করা হচ্ছে, দাদা মানে আমাদের প্রাক্তন যিনি আইপিএস তিনি ঠিকই বলেছেন যে হয়তো উনি দ্বিতীয় তত্ত্বের যে কথাটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো চাপে ফেলার জন্য, আরো বদনাম করার জন্য, আমি না এখানে খানিকটা ঠিক মনে করছি। অপটিক্সটা চালিয়ে যেতে হবে, এই চোর খেলাটা চালিয়ে যেতে হবে। তোমরা বলছো সেটিং, মানে সিপিএম আর কংগ্রেস বলছে সেটিং। আচ্ছা সেটিং হলে আমার নেতা 3 বছর জেল কেটেছিল, আমার এক সময়কার নেতা যাকে আমরা সাসপেন্ড করেছি, 3 বছর জেল কাটলো, তোমরা শো এর পর শো করলে, কিছুদিন আগে শো করলে রাজ্যের ইন্টেনশন কিরকম, বিভিন্ন এখানে যারা সিপিএম কংগ্রেস বা রাজনৈতিক বিশ্লেষকরা ছিল, এখন তাহলে ইডির ইন্টেনশন নিয়ে তুমি তো ঠিক প্রশ্ন তুলেছো দাদা, তাহলে ইডির ইন্টেনশনটা কি? যে শুধু ওই খেলাটা চালিয়ে যাওয়া? আমি তো প্রশ্ন তুলেই যাই কিন্তু উত্তর পাই না। ওই 50 কোটি পার্থ চট্টোপাধ্যায় বলেন আমার নয়, তাহলে কার? আমি বলছি এই প্রশ্নের উত্তর ইডিও দেয় না, কি করে অর্পিতা দেবীর বাড়ি থেকে বেরোলো? দাদা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি তোমাকে আগের দিন একটা কথাই বলেছিলাম, কোর্ট আর ভোট, এই কোর্ট আর ভোটে বিচারটা খুব ভালো হয়। কোর্টের বিচার আজকে মানুষ দেখতে পাচ্ছে, সেখানে বারবার যে অপটিক্স তৈরি করা হয়েছে সেখানে ফেলিয়ার হয়ে যাচ্ছে, তারপরে শুভেন্দু অধিকারীকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে হচ্ছে। দাদা ভোট কিন্তু শুধু সরকার তৈরি করে না, ভোট বিরোধীও তৈরি করে। খেয়াল রাখতে হবে, দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম, তারপর সিপিআই বামপন্থী, তারপরে চলে এলো কৃষক প্রজা পার্টি, সেখান থেকে আবার এসে গেল কংগ্রেস বিরোধীতে, হঠাৎ করে তৃণমূলও কিন্তু বিরোধীতে এসছিল, তারপরে বামপন্থীরাও ছিল, তারপর বিজেপিও এসছে। ফলে বিরোধী চেঞ্জ করতেও কিন্তু খুব বেশি সময় মানুষ নেবে না। সরকার 2026-এ তৃণমূল আসছে, বিরোধী থাকবে কিনা পলিটিক্সের কথা যখন হচ্ছে সুমন, আমরা এটাও দেখেছি যে বিচারপতির বিচার পছন্দ হয়নি বলে তৃণমূলের যিনি যুবরাজ সে কি মন্তব্য করেছিল, আমরা এটাও দেখেছি একজন বিচারপতির বাড়িতে পোস্টারিংয়ের মতন নির্লজ্জ দুর্ভাগ্যজনক ঘটনা। এরা যদি বিচারপতি নিয়ে কথা বলে বা বিচার ব্যবস্থা নিয়ে এদের অনুকূলে রায় গেলে সেটা বিচারপতি ভালো, বিচার ব্যবস্থা ভালো, তা না হলে এরা আদালত বিচারপতি কাউকে রেয়াত করেন। এটা হচ্ছে তৃণমূলের বিষয়। আর দেখুন আরেকটা কথা যেটা উনি বললেন যে ওই শুভেন্দু অধিকারী, আমি ঠিক গুনছিলাম 3 বার বলেছেন, এদের বোধহয় নিয়ম করে দিয়েছে আইপ্যাক 5 বার বলতে হবে, না 5 বার বলতে হবে। কাকুলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, ফিরাদ না, এইটা ওরা কষ্ট পাবেন, ওদের নামটা নাও। না ওদের নাম নাও না, তুমি নেবে তো অবশ্যই, কিন্তু এখানে তো ওদের দেখানো হয়নি, বা ওদেরকে তো শুধুমাত্র তোমরা চোর বলনি। চোরটা কে বলেছিল? আমরা বলেছিলাম? আমরা তো বলিনি, আমরা বলিনি, আমরা ওটাই বলার চেষ্টা করছি। চোর তোমরা বলেছিলে, তোমরা চোর বলে তোমরা জেট নিয়ে এসেছিলে, তোমরা হেলিকপ্টার নিয়ে চলে গেছিলে। এরকম বলে লাভ নেই, আসলে তোমাদের মমতা ব্যানার্জি নিয়ে বলতে হবে, নয়তো তোমাদের চাকরি থাকবে না, তোমাদের চাকরিটা থাকবে না। তুমি কি চাইছো শুভেন্দু?
আমি আমার পরের বক্তার কাছে যাই। হ্যাঁ, আচ্ছা, বেশ, আমি দাঁড়িয়ে টানলাম। আচ্ছা, আপনাদের ওই সোনার কেল্লা দৃশ্যটা মনে আছে? গাড়িতে মন্দার বোস আর জটায়ুর জং ধরা ওই অস্ত্র দেখে মন্দার বোস প্রশ্ন করছেন কোন পক্ষে লড়ছেন, মোগল না রাজপুত। জটায়ু কোন পক্ষে ছিলেন আমরা সবাই জানি, কিন্তু বাংলা দখলের লড়াইতে কে কার পক্ষে আর কে কার বিপক্ষে তা নিয়ে বিরাট বিভ্রান্তি। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে 2014 সালের 6 জুন সারদা মামলার এফআইআর করেছিল সিবিআই। 2014 সালেই রোজ ভ্যালি মামলা এফআইআর দায়ের করেছিল সিবিআই। 2016 বিধানসভা ভোটে ঠিক আগে 14ই মার্চ নারদ স্ট্রিংকাণ্ড সামনে এলো, আর 7ই এপ্রিল এফআইআর দায়ের করে সিবিআই। ওই বছরই জুন মাসে নারদকাণ্ডে তদন্ত শুরু করেছিল আর এক কেন্দ্রীয় সংস্থা ইডি। কিন্তু কোনো মামলাতেই চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারেনি এখনও কোনো কেন্দ্রীয় এজেন্সি। শুধু সারদা নারদ মামলা নয়, গরু পাচার, কয়লা পাচার, স্কুলে নিয়োগ দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এ রাজ্যে চলা প্রায় 1.5 ডজন মামলা এখনও পুরোপুরি কোনোটার নিষ্পত্তি হয়নি। আমার পরের বক্তা যেহেতু সায়নদীপ ঠিক উল্টো দিক থেকে আসা উচিত আমার, যে তোমরা এই সব কটা ইস্যুতে এত সেটিং বলো, কিন্তু প্রশ্নটা সেই সেটিংয়ে বিশ্বাস করে মানুষ তো তোমাদের ভোট দেয় না, বরঞ্চ যাদের মধ্যে সেটিংয়ের কথা বলো, মেরুকরণটা সেই দুটো দলের মধ্যেই হয়। এর কি কারণ বলে সায়নদীপ মনে করে? আপনার শুরুর প্রশ্নটার উত্তর আমি শেষে যাব, খালি আবার বলি যে সেটিং জিন্দাবাদ এখন সবচেয়ে আলোচিত শব্দ। হোলির পরে কেন আমি জানি না যে তৃণমূল আবার গান গাইবে কিনা, রং দে তু মোহে গেরুয়া, দিদি মোদি সিবিআই ইডি সব হাম সাথ সাথ হ্যায়। আমি মনে করি সুমনদা ঘণ্টাখানেকের এই সঙ্গে সুমনের শো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটিং নিয়ে সেখানে আলোচনা হতে পারে, কিন্তু জনগণ প্র্যাকটিক্যালি সেটিং শুনে বা দেখে কার্যত ক্লান্ত। দিদির ড্রামা বা ইডির ড্রামা, আপনি যাই বলুন তোমাদের ভোট দেয় না। এখন আমি শেষে আসবে, এখন আর নতুন কিছু নয়, ড্রামা শেষ হয়ে গেলে ভোটটা আসবে। আপনি বলুন 8ই জানুয়ারি রেইড হয়েছে, মুখ্যমন্ত্রী ইডিকে ঠুটো জগন্নাথ বানিয়ে ফাইল পাচার করেছে, আর ইডি প্রেস বিবৃতি দিয়ে বলেছে যে আইপ্যাকের অফিসে যে রেডটা হচ্ছিল ওটা একটা কোল স্ক্যামের সঙ্গে যুক্ত ঘটনার রেড। ইতিমধ্যে 322 কোটি 71 লক্ষ টাকার সম্পত্তি কোল স্ক্যামের জন্য ইডি বাজেয়াপ্ত করেছে। আবার ইডি বলেছে যে এই হাত বদল করতে হাওলার মাধ্যমে কয়লার টাকা, কালো টাকা, সেক্ষেত্রে আইপ্যাক ব্যবহৃত হয়েছে। তারপরে 1.5 মাস হয়ে গেল, 8ই জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি, এখনো পর্যন্ত প্রতীক জৈনকে একবারের জন্য জেরা করতে পারলো না ইডি। অথচ গতকাল সুপ্রিম কোর্টে অনুমতি নিয়ে এসছে যে কয়লা মাফিয়া লালা অনুপ মাঝি, তাকে নিজেদের হেফাজতে নিয়ে কিভাবে জেরা করা যায়। মানে শুধুমাত্র চুনোপুটি, রাঘব বোয়াল পর্যন্ত যাবে না। 1.5 মাস হয়ে গেছে, কি বাজেয়াপ্ত হলো ওই দিন রেড করার মধ্যে দিয়ে এখনো কেউ জানে না। অথচ 3 বছর আগে দিল্লির রাউস এভিনিউ কোর্টে ইডি হলফনামা বা চার্জশিট দিয়ে বলেছিল যে কয়লা পাচারের টাকা লিপস অ্যান্ড বাউন্স এবং আইপ্যাক এটার অফিসে গেছে। চার্জশিটে 3 বছর বাদে, কিন্তু 1.5 মাস আগের ঘটনাটায় কি বাজেয়াপ্ত হয়েছে আমরা সবাই জানি, শূন্য। এইটাই জানিয়েছে যে কিচ্ছু বাজেয়াপ্ত করার মতো হয়নি, আমরা জানি, কিন্তু ঘোষিত নয়। চার্জশিট পেশের আমি বলছি 3 বছর বাদে আইপ্যাকের অফিসে রেড হলো, আবার তদন্ত বন্ধ হয়ে গেল। একটু আগে আপনি যেটা বলছিলেন, সারদা নারদা, চাকরি বিক্রি, গরু, রেশন, সব ক্ষেত্রে একই কেস। এই যে তদন্ত শুরু হয় আর তারপর তদন্ত হারিয়ে যায়, এই যে মিসিং লিঙ্ক, এটার মিসিং লিঙ্কটা কি? আমার মনে হয় মিসিং লিঙ্কটা হলো এই যে এসআইআর এর মামলাকে হাইজ্যাক করে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যে ড্রামাটা করতে গেছে, আসলে মিসিং লিঙ্কটা হলো যে এই তদন্ত শুরু, তদন্ত শেষ, এই যে দর কষাকষির একটা সুযোগ, তার মধ্যে দিয়ে এই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে মাঝে মাঝে এই যে চাপ বাড়ানো, আর এটার মধ্যে দিয়ে কিভাবে বিধানসভার সিট অ্যাডজাস্টমেন্ট করা যায় তার একটা ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী যায় এবং এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়। আপনি বলছেন এই সুপ্রিম কোর্টে এই মুখ্যমন্ত্রীর সমস্ত আইনজীবীরা বলেছে যে মুখ্যমন্ত্রী কোনো অসাংবিধানিক কাজ করেনি ওখানে গিয়ে নিজেদের যে ফাইলগুলো নিয়ে আসার জন্য। আমি কি ফাইল আনতে গেছি ওইসব বিতর্কের মধ্যে যাব না। 1.5 মাস লাগছে ইডি শুধুমাত্র সেই কথাটার উত্তর দিতে। আমি বলছি কেন লোকে সেটিং বলবে না? অভয়ের বিচার কি হলো?
ইডি বলেছে লিপস অ্যান্ড বাউন্সে 4,80,00,000 টাকা ঢুকেছে হাওলার মাধ্যমে, সেই তদন্তের কি হলো? অভিষেক ব্যানার্জিকে 2 বার জেরা করা হয়েছে, তারপর কি হলো কেউ জানে না। কাকু বলেছিল আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, তাহলে কি সেটাই সত্যি? কাকুর স্বর পেতে 2 মাস লাগলো, স্বর আর সুর কোথায় দাঁড়িয়ে মিশে গেল? প্রতীক জৈনকে কেন জেরা করা গেল না? নিজেদের চামড়ার চোখে দেখলাম কেউ স্যান্ডো গেঞ্জি পরে আর নয় কেউ তোয়ালে মুড়ে টাকা ঘুষ নিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া গেল না কেন? এবার আপনি শুরুতে যে প্রশ্ন করেছি, শেষে আমরা এই প্রশ্নের উত্তরটায় আসি যে এই যে মেরুকরণ তৃণমূল বিজেপির মধ্যে, সেটা যখনই কখনো ভেঙে যাচ্ছে, দুর্ভাগ্য হলো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থাকে নামিয়ে সেই মেরুকরণটা বজায় রাখতে হবে, যাতে বাম বৃত্তটাকে দুর্বল করা যায় এবং বামপন্থীদের তোলা ইস্যু, রুটি রুজি, জীবন জীবিকা, কাজ, চাকরি বাকরি, এগুলোকে আড়াল করা যায়। তার জন্য রাজ্য সরকার এবং সেন্ট্রাল এজেন্সি গৃহপালিত পশুর মতন আচরণ করছে। না দেখো, ইডির ওপর নির্ভর করে শুধু যে বিজেপি রাজনীতি করে এটা আমি এতদিন ধরে বলে আসছিলাম, কিন্তু এখন তো দেখি ইডির ওপর, সিবিআই এর ওপর নির্ভর করে সিপিএম রাজনীতি করছে। মানে অভিযোগগুলো আমি নেব ইডি সিবিআই এর, অভিযোগগুলোর ওপর রাজনীতি করব, করে বলবো ওই দেখো চোর, ওই দেখো অমুক, ওই দেখো গৃহপালিত পশু, আর যেই প্রমাণ হবে না অমনি বলবে সেটিং 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 সেটিং। আরে সেটিং তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য করছে, কিছুক্ষণ আগে কিছু উদাহরণ পেয়েছিলাম। তারপরে অর্জুন সিং এর হয়ে যখন বিজেপিতে অর্জুন সিং, তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো মামলা লড়ছেন কিনা সেটাও তো আমাদের খতিয়ে দেখতে হবে। কিংবা মানস মুখার্জি বিরোধী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে 1 ডজন মামলায় সিবিআই চেয়েছিলেন, সেটাও কি সিবিআই এর উপর ভরসা করে রাজনীতি করা? মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিংও কিছু কেসে চেয়েছেন, সেটাও তো তুমি জানো, যেটা কিছুক্ষণ আগে বলছিলে। আমি তোমাকে দেওয়া প্রথম ইন্টারভিউতে ফোনে বলছো তো, তুমিও তো সেখানে বলেছিলেন যে সিবিআই দেব, সেখানেও তো সিবিআই কিছু করতে পারলো না। কিন্তু তারপরে উনি কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন। অবশ্যই, এবং তুমি পরের লাইনটা যেটা বলবে তার সঙ্গে আমি একমত যে দুটো ক্ষেত্রেই ফলাফল এক হয়েছে। দেখুন, সিবিআইকে বামেরা গালাগালি দিচ্ছে স্বাভাবিকভাবেই, কারণ সিবিআই এদের কেরলের যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার মেয়ের দুর্নীতির বিরুদ্ধেও মামলা করছে। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং, দেখুন একটা কাটিং, একটা খবরের কাটিং, সেখানে সিপিএম তারা বলছেন যে কেন্দ্রীয় যারা তদন্তকারী সংস্থা তাদেরকে বলছে যে না এটা ঠিক হচ্ছে না, এবং আবার সাপোর্ট করছে মমতা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারিকে। এটা 2022 সালের কথা বলছি। অর্থাৎ বামেদের অবস্থান হচ্ছে কোন পথে যে চলি, কোন কথা যে বলি। আবার উল্টো দিকে দেখুন, রাহুল গান্ধী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন এই দুর্নীতি সিবিআই ইডির সময়, তখন আবার সেটাকে নাটক বলছে বামেরা। মানে বামেরা নিজেদের অবস্থান সম্পর্কে এতটাই মানে সন্দিহান, এতটাই নড়বড়ে, যারা জানে না এরা কি বলবে, যে কারণে শূন্য বলুন, মহাশূন্য বলুন, আমি জানি না আরো এর থেকে বেশি কিছু আছে কিনা, এদের এই জন্য এই জং ধরা তলোয়ারের অবস্থা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্তত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন 4 আনার বটতলার উকিল নয়, সুতরাং সে সত্যি তো চার আনার নয়, সত্যি 4 আনার নয়, কারণ মানুষের জন্য লড়ে না, শুধু টাকার মতো, শুধু টাকার মতো কি করে এই অসভ্যতা বলে আমি বলবো না, তুই আমি পাল্টা কথা বলি, আর সেখানে আমি না না আমার মুখ্যমন্ত্রী কথা হলো কোন অধিকার আছে? তোমার ভট্টাচার্য সেটিং করে আর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রী বসে মিটিং করলে ওটা সেটিং নয়, ওটা সেটিং নয়, সেটা সেটিং নয়। জগদীপ ধনখড়কে জেতানোর জন্য কিন্তু তারপর তাদেরই বলেছে আমি দ্রুত দেখাবো, এত সেটিং নিয়ে কথা আমি দ্রুত একবার দেখে নেব পরের প্রতিবেদন। একের পর এক দুর্নীতি, রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া একের পর এক ঘটনা, কোনোটার তদন্তে ইডি, কোনোটার আবার তদন্ত করছে সিবিআই। কখনো জেল, কখনো বেল, গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে জল, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্ত আর শেষ হচ্ছে না। তার ফলে বিচারও সম্পূর্ণ হচ্ছে না, শাস্তিও অধরা। 2014 সাল থেকে সারদা মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই, তদন্ত করছে ইডিও। সারদা মামলায় এখনো পর্যন্ত ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সূত্রের খবর, গত 3 বছর ধরে সারদা কাণ্ডে সিবিআইয়ের মামলার বিশেষ কোনো অগ্রগতি নেই। একই হাল রোজভ্যালি মামলারও। 2014 থেকে রোজভ্যালি মামলা তদন্ত করছে সিবিআই ও ইডি। এই মামলাতেও ফাইনাল চার্জশিট দিতে পারেনি সিবিআই, ফলে শুরুই হয়নি বিচার প্রক্রিয়া। চূড়ান্ত চার্জশিট এখনো জমা পড়েনি ইডির তরফেও। 2016 বিধানসভা ভোটের মুখে নারদের স্টিং অপারেশন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলেছিল। 2017 সাল থেকে তদন্ত শুরু করেছে সিবিআই ও ইডি। এক্ষেত্রেও ফাইনাল চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, নারদকাণ্ডের ফুটেজে দেখতে পাওয়া একাধিক সাংসদের বিরুদ্ধে চার্জশিট পেশ করার ক্ষেত্রে অনুমোদন পাওয়া যায়নি স্পিকারের তরফে। সেই কারণে এখনো পর্যন্ত চূড়ান্ত চার্জশিটই জমা দেওয়া যায়নি। দিল্লির প্রভুরা এই সংগঠনগুলোকে, সংস্থাগুলোকে কার্যত এলেবেলে করে দিয়েছে। অভয়াকাণ্ডে দেখেননি রাজ্য পুলিশের রিপোর্ট, যা অনেক
বাজার গরম করেও সিবিআই এর পারলে প্রায় এক ইঞ্চি এগোতে পারল না। অপদার্থ ইডি এবং সিবিআই দায় দিল্লিওয়ালাদের। একটারও নিষ্পত্তি হয়নি, কারণ কেন্দ্রীয় সরকারও চান না, কেন্দ্রের শাসক দলও চান না, বাংলার শাসক দলও চান না। সেই জন্য আমরা বারবার সেটিংয়ের কথা বলি। চিটফান্ড কাণ্ড বা নারদার মতোই কয়লা ও গরু পাচার মামলাতেও তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি। গরু পাচার মামলা এই মুহূর্তে রয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। সূত্রের খবর, এই মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। কয়লাকাণ্ডে সিবিআইয়ের মামলা বিচারাধীন রয়েছে আসানসোল আদালতে। এই মামলায় বিনয় মিশ্রকে পলাতক দেখিয়ে চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। তবে ইডির তরফে এই মামলায় এখনো পর্যন্ত জমা পড়েনি চূড়ান্ত চার্জশিট। তারা হাজার হাজার কেস করেছে, তার 99.99% কেস হচ্ছে বিরোধীদের এগেনস্টে, বিরোধী দল ইত্যাদি নেতা তাদের এগেনস্টে। কোথাও দেখবেন না ঠোস প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপির কারোর বিরুদ্ধে আছে। শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো কেস হয়নি। এরা হচ্ছে সব বেঁচে যাওয়া পার্টি, কারণ তারা বিজেপি। বাঘ যখন শিকার ধরে সোজাসুজি লাভ দেয় না, 3 পা পেছোয়, তারপরে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। অতএব এই পেছানোটা দেখে যদি কেউ কেউ আনন্দ পায়, কেউ কেউ বিস্ময় প্রকাশ করে, আমি তাদের বলবো যে আপনারা ভুল চিন্তা করছেন। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কিছুটা হলেও এগিয়েছে তদন্ত। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ড ছাড়া বাকি সমস্ত মামলায় ফাইনাল চার্জশিট দিয়েছে সিবিআই। শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিচার প্রক্রিয়া চলছে ইডির মামলাতেও। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আইপ্যাক মামলা শুরুতে ছিল যেন ইডি বনাম রাজ্য সরকারের টান টান ডার্বি ম্যাচ। মামলা যখন সুপ্রিম কোর্টে পৌঁছলো তখন অনেকে বলেছিলেন এই তো ওপেন অ্যান্ড শাট কেস। অনেকে বলেছিলেন সামনে ভোট, তৃণমূল এ রাজ্যের শাসক, বিজেপির প্রতিদ্বন্দ্বী দল, বিজেপি বাংলা দখল করতে চায়, অতএব কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। আগে যা হয়েছে হয়েছে, এই মামলায় কারোর আর নিস্তার নেই। এখন কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক উল্টো। গত 2.5 মাস ধরে যে তারিখ পে তারিখ চলছে, তৃণমূলেরই প্রতিহিংসা তত্ত্ব অনুযায়ী তার ফলাফল তো উল্টো হওয়ার কথা ছিল। কারণ সামনে ভোট, আর 1.5 মাসও হয়তো বাকি নেই। এজেন্সি দিয়ে প্রতিহিংসার তত্ত্ব মানলে 1 মাস মামলার তারিখ তো পিছিয়ে যাওয়ার কথা নয়, বরঞ্চ ইডি আর কেন্দ্রে ঝাঁপিয়ে পড়ার কথা। বিশ্বনাথ চক্রবর্তীর বিশ্লেষণের কি ব্যাখ্যা আছে? প্রভাবশালীদের জন্য একরকম ব্যবস্থা, আর আপনার আমার সাধারণ মানুষের জন্য আরেক রকম ব্যবস্থা। যদি সাধারণ মানুষের জায়গায় থেকে ইডিকে দেখেন, ইডি তদন্ত করতে যাচ্ছে, সাধারণ কোনো লোক তার থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাহলে ইডি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো না? ইডি সঙ্গে সঙ্গে বাধা দিত না? যেহেতু প্রভাবশালী, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ইডির ঘাড়ে কয়টা মাথা আছে। এবং একই সাথে বিচার ব্যবস্থার কথাও যদি আপনি বলেন, তাহলে বিচার ব্যবস্থা মানে আপনি যদি বিচারে যাই, সেখানে বিচারপতিরা এতটা সুযোগ দিত, একটার পর একটা হিয়ারিংয়ের জন্য সময় দিয়ে যাচ্ছে বলতো, উল্টো দুটো ধাওয়া দিয়ে যে কথাটা বলতো তাতে আমরা বাধ্য হতাম যে ঠিক আছে শুনানির চলুক। ফলে প্রভাবশালী প্রভাব তৈরি করে, আর যে প্রভাবটা তৈরি করে এই প্রভাবটা কিন্তু সুমনদা শুধুমাত্র সুপ্রিম কোর্টে থাকে না, ওটা কিন্তু লোয়ার কোর্ট পর্যন্ত যায়। অর্থাৎ নিম্ন আদালতের কাছে কি দৃষ্টান্ত থাকে, নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে উচ্চ আদালত ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেমে। নিম্ন আদালতের কাছে যে উদাহরণটা যায়, যে তারিখ পে তারিখ দেওয়া যায়, নানা অজুহাতে দেওয়া যায়, নানা অ্যালিবাইয়ে দেওয়া যায়, নানা আইনের জটিলতায় দেওয়া যায়। দেখুন সুমনদা, এই বিষয়টা কেবলমাত্র কি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডির ঘটনা কনটেক্সটে দেখব? রাজীব কুমার তার ওনে যখন গিয়েছিল সিবিআই, তারপরে 17 দিন তিনি অ্যাবসকন্ড ছিলেন। 17 দিন কোথায় ছিলেন রাজীব কুমার? হঠাৎ করে একটা গিয়ে, আমি যদি ভুল না করি, আলিপুর আদালতে সারেন্ডার করলেন। কি করে করলেন? সিবিআই কি করছিল এবং কি কারণে কোন ব্যবস্থার তারপরে আমরা দেখতে পেলাম না। 5 বছর পরে আবার বলছে মামলাটাকে আমরা ওপেন করব। বিচারপতি তখন বললেন 5 বছর ধরে আপনারা কি করছিলেন? এই তো আমার ভারতবর্ষের বিচার, ভারতবর্ষের মানে ইডি সিবিআই। সুমনদা, পরিষ্কার করে বলতে চাই, আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কে করে? তুষার মেহতা কে? একেবারে সরাসরি কথা বলতে চাই, সেটা হলো নরেন্দ্র মোদী
অমিত শাহর যে সরকার চালায় তার আইনের মুখ, অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহর কথা ভাবনা চিন্তার বাইরে তুষার মেহতা একটুকু কাজ করেছে? আর আপনি কি মনে করেন তুষার মেহতা যে ধরনের আইনজ্ঞ লোক, তার পক্ষে দিনের পর দিন ডিলে কোনো পলিটিক্যাল বস ছাড়া তিনি করে গেছেন? এটা আমাকে বিশ্বাস করতে হবে। এবং একই সাথে আপনাকে বলি, যা এখানে বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইডির অফিসে গেছে তখন ইডি যেমন কিছু ভুল করেছে, আবার একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইডির অফিসে গিয়ে ফাইলপত্র নিয়ে এসছেন, যেটা নিজেই বলেছেন, তার বাইরেও ইন বিটুইন আরও দুটো লাইন আছে। যে ইডি কি সত্যি স্বতঃপ্রণোদিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল দিয়েছিল, নাকি কোনো বার্গেনিং হয়েছিল, নাকি কোনো সদা হয়েছিল? এ রাজ্যে কিন্তু ইডি সিবিআই যে কম্প্রোমাইজ করে, সেই কম্প্রোমাইজ পলিটিক্যাল কারণে যেমন করে, আবার অনেক কিছু কাঞ্চন মূল্যেও করতে পারে, অনেক সুযোগ সুবিধার বিনিময়েও করতে পারে। ফলে কি ধরনের বার্গেনিং হয়েছিল তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত যদি কোর্ট অর্ডার না আসে এবং সেই তদন্ত যদি সত্যি নিরপেক্ষভাবে না হয়, তাহলে কোনোদিনই আপনি জানতে পারবেন না যে ওই ফাইলগুলো কিভাবে এসেছিল, কেন এসেছিল, কি কার বিনিময়ে এসেছিল, কোন সদাকর মানে সদা হয়েছিল, নাকি সত্যি নিয়ে আসা হয়েছিল, নাকি দিয়ে দিয়েছিল। এবং একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই, আজকে বিকেলে মানে সারাদিন মানুষ কিন্তু অপেক্ষা করছিল যে আজকে অন্তত পক্ষে একটা বিচার হবে, কিছু একটা কোর্টের রায় হবে। যখন আসলো না, আবার সময় কেনা হলো, এবং তারপরে মানুষের মধ্যে যেমন হতাশা যেমন এসছে, এবং একই সাথে আপনাকে বলতে চাই যে বিরোধী দল বিজেপি বাজারে মানে প্রচারটা করতে লাগলো যে না, এরপরে যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন তো ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন আসবে, ডিজিপি পরিবর্তন হয়ে যেতে পারে, ফলে ওই প্রশাসনের অধীনে তখন আবার ইডি সক্রিয় হবে, তখন আইপ্যাককে বেকায়দায় ফেলানো যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলানো যাবে। এরকম একটা প্রচার কিন্তু বিজেপির নেতাদের তরফ থেকে কর্মীদেরকে দাওয়াত দিতে লাগলো, কারণ কর্মীরা হতাশ, কর্মীরা দিনের পর দিন দেখেছে, কর্মীরা দেখেছে একের পর এক মাথা কি করে ছাড়া পেয়েছে, বলে হতাশাগ্রস্ত বিজেপির কর্মীদেরকে টনিক দেওয়ার জন্য এই ধরনের প্রচার একটা করা হলো যে যখন ইলেকশন মানে ইলেকশনের ডেট ঘোষণা হলে নিয়ন্ত্রণ তখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে। আমি শুধু এখানে বলতে চাই সুমনদা, ইলেকশন কমিশন 2021 এবং 24-এ পরিষ্কার করে বলেছে শুধু ইলেকশন রিলেটেড ম্যাটার ছাড়া যদি কোনো মার্ডার হয়, সেই সময় মার্ডার হচ্ছিল 2024-এ, বলেছিল ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে থাকবে, একদম ল এন্ড অর্ডার। আমি দুটো জিনিস এখানে পরিষ্কার বলতে চাই আপনাকে। একটা হলো যে দেখুন, বিজেপির তরফ থেকে এক ধরনের বক্তব্য আসছে, সেটা হলো যে এই সেটিংটা যখন মানুষের কাছে প্রতিভাত হচ্ছে, প্রকাশ পাচ্ছে, তখন মানে এই সেটিংটার পেছনে পরিষ্কার লজিক আছে। সেটা হলো এই নরেন্দ্র মোদী 240টা আসন নিয়ে সরকার চালাচ্ছে, 240 আসনের মধ্যে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, তার বাইরে তৃতীয় একটা সম্ভাবনা তাকে রাখতে হচ্ছে সুমনদা, সরকারের জন্যই কিন্তু রাখতে হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ওই কামড়টা মারতে পারছে না। মডেলটা কি, যে ভাই আমরা তো 20 বছর ধরে লড়াই করেছি বিজেডির সাথে, অর্থাৎ পাশের রাজ্য উড়িষ্যায় 20 বছর নবীন পটনায়ক শাসন করেছে, নবীন পটনায়কের সাথে বিজেপির একদম সরাসরি সম্পর্ক ছিল, পার্লামেন্টে তারা একের সাথে একে সম্পর্ক রক্ষা করে কাজ করত। কোনো একটা সুযোগ ধীরে 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 বাড়াতে বাড়াতে যখন নবীন যখন বয়স হয়ে গেলেন, পান্ডিয়া নামক এক আইএস অফিসারকে রিপ্লেস করার নাম করে একটা আইডেন্টিটি পলিটিক্স খেললেন, যে অন্ধ্রপ্রদেশের একজন অফিসার কি করে পরবর্তী মুখ্যমন্ত্রী হন, সেই সুযোগ নিয়ে বিজেপি ক্ষমতা দখল করলো। তাহলে বিজেপি তাহলে সেই সুযোগটা নিয়ে পান্ডিয়ার মতন একটা মানে সুযোগ নিয়ে উড়িষ্যা দখল হলো। তাহলে পশ্চিমবাংলাতে একটা ন্যাচারাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ডেথের জন্য বিজেপি কি সত্যি অপেক্ষা করছে? আর 240 আসন নিয়ে যে দিল্লিতে বিজেপি শাসন করছে, তার স্থায়িত্ব রক্ষা করবার জন্য এই কম্প্রোমাইজগুলো বারবার বিজেপিকে করতে হচ্ছে। দেখুন, বিশ্বনাথ দাকে আমার সত্যি চমৎকার লাগে যখন উনি কথা বলেন। উনি বাইরে নীল ভেতরে গেরুয়া একটা শার্ট পরে রয়েছেন। আমি জানি না আসলটা কি, আসলটা যে বাইরে গেরুয়া ভেতরে নীল আমি জানি না। আরে আমার একটা খালি প্রশ্ন রয়েছে, যখন এই সেটিং এর এই গূঢ় যখন আলোচনাগুলো হয় না, চক্রান্ত যেগুলো তৈরি হয়,
বিশ্বনাথ দা কি সেই ঘরে তখন থাকেন? মানে আমাকে জানতে ইচ্ছে, দেখুন আমরা তো সাধারণ কর্মী, বিশ্বনাথ দা সেখানে থেকে কি চাটা তৈরি করে দেন আমি জানি না, সেই তা না হলেই এত সেটিং এর তত্ত্ব, হ্যাঁ অধ্যাপক হলেও উনি যে তত্ত্বগুলো দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টির কর্মী আমরা জানি যে কিভাবে আমরা প্রতিনিয়ত লড়াই করছি এমন একটা দলের সঙ্গে যারা আমাদের 250-300 কর্মীকে খুন করেছে। খুন আমাদের কর্মীদের খুনের পরে তাদের সঙ্গে সেটিং, তাদের সঙ্গে কোন রকম মানে কি বলবো সামনাসামনি দেখা সৌজন্য পর্যন্ত হয় না, আর উনি বলছেন সেটিং এর কথা। আর না না এটা তো বলতেই হবে, সেটিং এর কথা বলে আপনারা সুবিধা করে দেন, মানে সেফটি ভ্যালু হিসেবে অত সুবিধা করে দিলে ওরা শূন্য থাকতো। আমি বলছি যে আমি কি আর দুঃখটা বুঝতে পারি এবং শুভেন্দুর দুঃখটা বুঝতে পারি। আমি বলছি পশ্চিমবাংলায় যারা তৃণমূলের সাথে লড়াই করছে তাদের দুঃখ কষ্ট চোখের জল আমি বুঝতে পারি, কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী কি বুঝতে পারে? যদি বুঝতে পারতো, যদি বুঝতে পারতো 2021-এর বিধানসভা নির্বাচনে পোস্ট ইলেকশন ভায়োলেন্সে যে 54 জন কর্মী মারা গেছিল, সিবিআই তদন্ত করে কয়জন তৃণমূলের নেতাকে জেলে পুরেছে, কয়জন তৃণমূলের নেতাকে জেলে পড়েছে? তোমাদের কর্মী মারা যায়, তোমার নেতা কি করে? তোমার নেতা কি করে? সিবিআই তদন্ত কি করেছো? দেখুন আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় দ্রুত আমরা কয়েকটা মন্তব্য নিয়ে নিই। ফের সুপ্রিম কোর্টে সময় চাইল ইডি, 1 মাস পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আদৌ এই মামলা দ্রুত নিষ্পত্তিতে কি আগ্রহী কেন্দ্রীয় এজেন্সি? আগ্রহী এমনটা মনে করছেন মাত্র 6% মানুষ, আগ্রহী নয় মনে করছেন 93% মানুষ, বলতে চাননি 1%। পরের মন্তব্য ছিল ইডি বনাম আইপ্যাক মামলা পিছিয়ে যাওয়ার পেছনে সেটিং দেখছে সিপিএম আর কংগ্রেস। সুপ্রিম কোর্টে ইডি রহস্যময় কালহরণের নেপথ্যে সেটিং বলে কি আপনি মনে করেন? সেটিং এমনটা মনে করছেন 68% মানুষ, 30% মানুষ স্পষ্ট জানাচ্ছেন কোনো সেটিং নেই, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল শেষ পর্যন্ত আদৌ ভোটের আগে ইডি বনাম আইপ্যাক মামলার পুরোদস্তুর শুনানি কি শুরু হবে? শুরু হবে এমনটা মনে করছেন 15%, শুরু হবে না এমনটা মনে করছেন 84% মানুষ, বলতে চাননি 1%। সরাসরি কয়েকটা মন্তব্যে যাব। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন দ্রুত শুনানির দাবি থেকে কেন্দ্রীয় এজেন্সি সরে আসার কারণ অনুসন্ধান করতে ইডির বিরুদ্ধে আরেকটা সিবিআই তদন্তের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। শর্মিষ্ঠা দত্ত লিখছেন সবই হচ্ছে সেটিংয়ে, মাঝখান থেকে করের টাকাগুলো জলে যাচ্ছে। নীলোৎপল দত্ত লিখছেন এর থেকে একটা জিনিস পরিষ্কার, কেন্দ্র এ রাজ্যের সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলছে, এভাবে আর কতদিন। প্রদীপ বর লিখছেন আবারও কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ করলো তারা পুতুল নাচের চরিত্র, সুতো নাচছে অন্য কেউ। বিপুল চক্রবর্তী লিখছেন রাজনীতির গোপন বোঝাপড়ায় যে যার লাভ বুঝে নেয়, বঞ্চিত থেকে যায় সাধারণ মানুষই। ঠিক এখান থেকে আজকে অমিত শাহ আপনারা জানেন না রাজনৈতিক সভা নয়, কিন্তু মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পরের প্রতিবেদন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ, 1 মাসের মধ্যে দ্বিতীয়বার। তবে রাজনৈতিক সভা নয়, অংশ নিলেন মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে। তার গলায় শোনা গেল কৃষ্ণ বন্দনা, উঠে এলো নরেন্দ্র মোদীর কথা। आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ধর্মময়। মন্দির, মসজিদ, কোরআন, গীতাও এখন কার্যত রাজনীতির অংশ। ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে কার্যত প্রতিযোগিতা চলছে। এই আবহেই মায়াপুরে ইসকনের মন্দিরে অমিত শাহ, তার মুখে শোনা গেল সনাতনীদের প্রসঙ্গ। नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है। मुझे विश्वास है 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश
पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। हम चाहते हैं कि अब वोट के बाद भी आइए, जितने मंदिर है सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। ইসকনের অনুষ্ঠানে অমিত শাহর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নির্বাচনী ইনচার্জ ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও। आज इस पवित्र अवसर पर देश भर से और पूरे बंगाल से आए हुए सभी भक्तजनों को मेरा हरे कृष्ण। मतवा समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। নির্দিষ্টভাবে বলুন, মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য তারা কি করছেন? নাগরিকত্বের সংকটে পড়ে গেছেন বিজেপির কারণে, তার আইনমাফিক সলিউশনটা এক্ষুনি কেন হচ্ছে না, এর উত্তরটা কেন অমিত শাহ দিয়ে গেলেন না? মায়াপুর থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লি ফিরে যান অমিত শাহ। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। না, এই অনুষ্ঠানে কোনো রাজনীতি ছিল না, কিন্তু আমি বলছি রাজনৈতিক কর্মসূচি বললে পাশাপাশি দুটো কর্মসূচি দেখাবো। এক হচ্ছে রাজ্যের 9টা প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা। কালকেই আপনারা জানেন যুক্তিতক্ক অনুষ্ঠানে যে আলোচনা হচ্ছিল, পরিবর্তন যাত্রা শুরু করবে বিজেপি, যেটা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়ে। অবশ্যই তৃণমূলের অংশে আসবো, কিন্তু তার আগে বিজেপির অংশ। বিরোধীরা সবসময় পরিবর্তন চায়, শাসক চায় স্থিতাবস্থা, কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয়। কখনো তা দ্রুত হয়, কখনো যুগ যুগ কেটে যায়। সামনেই বিধানসভা ভোট, বিরোধীরা চাইছে পরিবর্তন, প্রচারে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। অন্যদিকে সিপিএমের 34 বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে। এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা, আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, 1 ও 2 মার্চ রাজ্যের 9 জেলায় 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই 9টি রথ। এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান। বিজেপি সূত্রে খবর, কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে 5 বা 6 মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 13, 14 বা 15 মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। অনেকগুলো যাত্রা বেরোবে, আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে, মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে। এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে। মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে, কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে। ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতানেত্রীরা, কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই।
সে সত্যি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি দুজনের কাছে যাব পরে। ইস্যু আমরা জানি প্রতি সপ্তাহে ইস্যু পাল্টাতে থাকে, কিন্তু আমি বলছি এখন পরিবর্তন যাত্রা বনাম লক্ষ্মীর ভান্ডার প্লাস যুবসাথী, তাই তো প্রদীপ্ত? না দেখো, পরিবর্তন যাত্রা বা লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর থেকেও বড় কথা মানুষের পাশে কে আছে, মানুষের চাহিদাগুলো কে পূরণ করছে। কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে ওড়িশার সঙ্গে সেটিং এর কথা কেন্দ্র আর রাজ্যের, এবং সেইখানে কিন্তু রাজ্য পেত, ওড়িশায় রাজ্য পেত, এবং স্যার মানুষের চাহিদা কাজ নয় শুধু ভাতা। আমি শেষ করে দিই, সেখানে স্যার উদাহরণ দিয়ে বলতেন কিভাবে কেন্দ্র রাজ্যের সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওড়িশার মানুষ উপকৃত হতো। তাহলে এখানে যদি সেটিং হতো দাদা, তাহলে মানুষের মাথার ছাদের টাকাটা তো চলে আসতো, মানুষের 100 দিনের টাকাটা তো চলে আসতো। এটা সেটিং নয় দাদা, এটা হচ্ছে মেলাইন করার পলিটিক্স, এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে পরিপূর্ণভাবে ব্যবহার করে আমাদেরকে যে কোনোভাবে হোক দুর্মুষ করার রাজনীতি। এবার তারপরে কি হবে, যখন বিশ্বনাথ স্যার আবার একটা প্রসঙ্গ তুলবেন যে বিজেপি কিরকম ভাবে ভুল করছে বা কিছু, তখন বিজেপি আক্রমণ করে যাবে। কিন্তু যখন বিশ্বনাথ স্যার তৃণমূলকে আক্রমণ করবেন, তখন বিজেপি ওই তো স্যার ঠিক বলেছেন। এই যে অপটিক্স গুলো তৈরি করা না, এই যে হেডলাইন গুলো তৈরি করা, হেডলাইনের বিভিন্ন জায়গা আছে দাদা, যেমন প্রদীপ্তরা কবে ফুল মালা দিয়ে বিশ্বনাথকে পুজো করে যাওয়া জানা নেই। যাই হোক, এবারে ভাই টপিকে থামো না। দেখো, নবজোয়ার যাত্রা হতে পারে, বাংলা বাঁচাওর যাত্রা হতে পারে, যারা 34 বছর ধরে বাংলাকে ধ্বংস করেছে তারাও বাংলা বাঁচাও যাত্রা করতে পারে, ভারত তোড়ো মাফ করবেন ভারত জোড়ো যাত্রা হতে পারে। আর সেখানে ভারতীয় জনতা পার্টি, যেখানে আক্ষরিক অর্থে পরিবর্তন প্রয়োজন পশ্চিমবঙ্গে, সেটার যাত্রা করলে এদের কার কাছে দায় লাগছে, কেন জ্বালা হচ্ছে? পরিবর্তন হবে, আর খাবেন না, পরিবর্তন হবে, তার পরিবর্তন যাত্রা। আমরা 2021-এ হুইল চেয়ারের যাত্রা দেখেছিলাম, আমরা ভয় ছিলাম। আমি চাই এই 2026-এ যেন আবার স্ট্রেচারের কোনো যাত্রা নাটক দেখতে হয়। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে এবারে যাত্রা বলাটা বন্ধ। আমার কথা হলো যে প্রথম কথা হলো 2002 সালে মতুয়া অংশের মানুষ, তাদের কোনো এসআইআর নিয়ে আতঙ্কে থাকতে হয়নি। অথচ এখন বিজেপির নির্দেশে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে, তখন মতুয়া অংশের মানুষকে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলছে, আর এখন অমিত শাহ রক্ষাকর্তা প্রমাণ করতে চাইছে। আরে আমি উত্তর দিন, আরে বাবা আমার উত্তর দিন। এবার তারা ভারতের নাগরিক, নতুন করে করার কিছু নেই। এবার আমার লাস্ট কথা হলো, আরে বাবা একটু চুপ করেন না। সরকার পরিবর্তন কথা বলছেন, শুভেন্দু অধিকারীর কি পরিবর্তন হবে আমি জানি না, কিন্তু বাজেটের পরের দিন শ্রমিক ভট্টাচার্যের একটা বাইট আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, গট আপ, সব ম্যাচ ছেড়ে দিল। সেই পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তনের কথা বললো, প্রতিকূলের পরিবর্তনটার কথা বললো না, পরিবর্তন কিনা আমরা জানি না, কিন্তু দ্রুত 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 একদিকে প্রকল্প আর একদিকে হচ্ছে পরিবর্তন যাত্রা, পাশাপাশি দেখাবো। একদিকে ভাতার রাজনীতি, অন্যদিকে ধর্মের জিগির। একদিকে ধর্মের সঙ্গে প্রকল্পের ককটেল, মন্দিরের সঙ্গে ভাতা জুড়ে মানুষকে কাছে টানার চেষ্টা। অন্যদিকে বর্তমান শাসক দলের ভাতার রাজনীতিকে কটাক্ষ করেও নিজেরা ক্ষমতায় এলে বিজেপির ভাতার পরিমাণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি। ভোটের জন্য তৃণমূল বিজেপি কোনো হাতিয়ারই বাদ রাখছে না। मैं चैतन्य महाप्रभु, प्रभु नित्यानंद, श्री अद्वैत जो महाविष्णु के स्वरूप है, गदाधर और श्रीवास, ये सभी को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। অন্যদিকে কংগ্রেস ও সিপিএম বলছে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রুজি রুটি চাকরির কথা না বলে ধর্ম ভাতায় মশগুল রেখে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে। বাকি বাংলার কি হলো, বাংলার কি হবে, মানুষের মধ্যে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের বিধানসভা ভোটে কি তাহলে ধর্মের সঙ্গে ভাতার রাজনীতির লড়াই হবে? ভোটে বড় ফ্যাক্টর কি হবে? ভোটের আগে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ 500 টাকা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্পে মাসে দেওয়া হবে 1,500 টাকা। জমিহীন ক্ষেতমজুরদের বছরে দুবার 2,000 টাকা করে 4,000 টাকা দেওয়া হবে। এর মধ্যে আবার শিক্ষা দপ্তরের মিড ডে মিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছে,
সরকারি স্কুলে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের মিড ডে মিলে 12টি অতিরিক্ত ডিম অথবা মৌসুমী ফল দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই বিজ্ঞপ্তি ঘিরে শিক্ষকদের প্রশ্ন, সামনে ভোট বলেই কি পড়ুয়াদের পুষ্টির কথা মনে পড়ল রাজ্য সরকারের? এটা কি ভাতার মতোই মন জয়ের কৌশল? ফল মিড ডে মিলের এই বছর দেওয়া হচ্ছে তা নয়, প্রত্যেক বছরই একটা নির্দিষ্ট সময় আসে যখন ডিম দেওয়া হয়। 2 বছর আগে মুখ্যমন্ত্রী নিজে ক্যাবিনেট থেকে বলেছিলেন যে এবার থেকে বাচ্চাদের ডিম দেওয়া হবে। ফলে এটা বিরোধীদের অভিযোগ নির্বাচন এসে গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি যদি আমাদের আমাদের ডিম আর ফলের তালিকাটা দেখেন মিড ডে মিল আমাদের রাজ্যে বরাবরই এটা আমাদের রাজ্যে প্রোভাইড করা হয় একটা নির্দিষ্ট সময় জুড়ে। এটা তারই এক ধরনের অনুস্মৃতি। প্রশ্ন হচ্ছে, যারা ভাতা নেবেন তারা কি তৃণমূলকে ভোট দেবেন নাকি উল্টোটা হবে? কাজ বনাম ভাতার যুদ্ধ কি নির্ণায়ক হবে? বিজেপির হিন্দুত্বের রাজনীতি না তৃণমূলের ভাতা পলিটিক্স? মানুষের মনে দাগ কাটবে কোনটা? ধর্ম বলতে ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে মূল যে রাজনীতি বিজেপির, সেটাকে কাউন্টার করার তৃণমূলের রাজনীতিটা হচ্ছে অনেক ইনক্লুসিভ ধর্ম। আগের নির্বাচনে আমরা দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার, তারপর দেখলাম দুয়ারে সরকার, এই নির্বাচনে হচ্ছে এই বেকার মানে যুব সাথী। তৃণমূলের স্ট্র্যাটেজি কিন্তু শুধুমাত্র যে এই মানে যেটাকে অনেকেই বলছেন ভাতার রাজনীতি, শুধু এইটার ওপর কেন্দ্র করে কিন্তু তৃণমূল নির্বাচন লড়ে না। তৃণমূলের সেখানে একটুখানি ধর্ম আছে, তার সঙ্গে অনেকটাই আছে তৃণমূলের অর্গানাইজেশন, মমতা ব্যানার্জি, তার সঙ্গে এই ভাতা, এইটা দিয়ে সে রাজনীতিটা করছে। বাবরের নামে মসজিদের বিরোধিতা, পরিবর্তন যাত্রা, তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ, সনাতনীদের একজোট হওয়ার ডাক দিয়ে কি প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে বিজেপি? হিন্দুরা কি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দেবে? গ্রামীণ ভোটার, মহিলা ভোটার, যাদের কাছে ভাতা বড় বিষয়, তারা কাকে ভোট দেবেন? বিভিন্ন মানুষজন কিন্তু এমন করতেই পারেন যে ভাতাটা নিলেন এবং তারা জানেন যে আগামী দিনে যেই ক্ষমতায় আসুক আবার ভাতাটা থাকবে, সুতরাং সেক্ষেত্রে ভাতা দিয়ে তার পরিবর্তে ভোট পাওয়ার যে সহজ অঙ্ক, অতি সরলীকরণ, সেটা কিন্তু একটু অসরলরৈখিক হয়ে যেতে পারে। দুই দলই অবশ্য জেতার আশায় বুক ঠুকছে। পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে, তারই মাঝখানে সাংঘাতিক বেকার সমস্যা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় সেই কথা বলেছিলেন যে বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব, দিতে পারেননি। সেই 2 কোটি বেকারের চাকরি হলো তো বাংলার থেকেও চাকরি হতো। একটা অপদার্থ কেন্দ্রীয় সরকার, এখানে গরিব মানুষদের পাশে কে দাঁড়াবে? সাহায্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। দেখুন, ইলেকশনের আগে বেকারদের ঘুষ দিয়ে, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের নামে ঘুষ দিয়ে টিকিয়ে রাখতে পারবে না সরকারকে। মানুষ ভাতা নেবে, কিন্তু তৃণমূলকে বাংলা ছাড়া করবে। তাই ঘাস ফুল থেকে অলক্ষ্মী তাড়িয়ে মা লক্ষ্মীকে পদ্ম ফুলে বসানোর কাজ এবার বাংলার মা বোনেরা করবে। শেষ অবধি কার কৌশল, কোন ফ্যাক্টর বাজিমাত করবে? অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।